আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। কোষের গঠন গতকালকেই আমরা অধ্যায়ের প্রথম অংশটুকু পড়ার চেষ্টা করছি। আজকে আমরা ইনশাল্লাহ ক্লাসের যে লাস্ট হাফ সেইটুকু আমরা ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সবাই কি শুনতে পাচ্ছ বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে আমাকে একটু বলো, কমেন্ট করে একটু বলো। আচ্ছা, দেখি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তৌফিক, তসলিমা, তানভীর। ওকে, আমরা শুরু করি। আমরা গতকাল নিউক্লিয়াস পর্যন্ত পড়েছিলাম। তার আগে আমাকে একটু বলো তো যে আহ, রণবীর, তৌফিক, জুই। আচ্ছা, আমাকে একটু বলো তো যে গতকাল আমরা যেভাবে পড়েছিলাম, তাই না, যে কোশ্চেন আমি তোমাদেরকে বলছিলাম, তোমরা রিপিট অ্যান্সার করছিলে, এতে কি তোমাদের বেনিফিট হয়েছিল? আমাকে একটু বলো তো, যেভাবে পড়ছিলাম ওইভাবে কি বেনিফিটেড ছিল? আজকে কি আমরা সেম স্টাইলে যাব? বিপ্রজিৎ, আফরিন, তৌফিক, সৃষ্টি। আচ্ছা, হ্যাঁ হৃদয়, ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ। অর্থি, রণবীর, সবাই একটু বলো যারা যারা গতকাল ক্লাস করেছো। আমরা গতকাল যেভাবে পড়ছি, নীলা, হৃদয়, তৌফিক। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে দ্রুত শুরু করি। দ্রুত শেষ করলে আমাদের মোটামুটি রিভিশন দেওয়ার জন্য রাতে কিছুটা সময় পাওয়া যেতে পারে, তাই না? আচ্ছা, কুশাইরি, আফরিন। ওকে, ক্রোমোজোম। দেখো, ক্রোমোজোম থেকে আমাদের শুরু হচ্ছে। গতকালকে যেরকম আমরা বলেছিলাম, তাই না? আজকে দেখো, প্রথমেই ক্রোমোজোমের মধ্যে আমাদের তিনজন বিজ্ঞানীর নাম খুবই জরুরি। সেই তিনজন বিজ্ঞানী কারা দেখি তো। সেই তিনজন বিজ্ঞানী কারা আমরা একটু তাদের নামটা দেখে নেই। আর গতকালকে তোমরা যেরকম কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার করে আসতেছিলা, আজকেও কিন্তু একটু চেষ্টা করবা। তামিমা, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল, জান্নাতি, সঞ্জিদা। ওকে, দেখো, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা নাম পাচ্ছি, সেটা হচ্ছে যে কার্ল নাগেলি। উনি কি করেছেন? সর্বপ্রথম নিউক্লিয়াসকে প্রত্যক্ষ করেন, তাই না? ক্রোমোজোমকে প্রত্যক্ষ করেছেন। আচ্ছা, প্রত্যক্ষ করা, তারপরে নামকরণ করা, এই জিনিসগুলো কিন্তু আলাদা, তাই না? প্রত্যক্ষ করেছেন একজন, নামকরণ করেছেন একজন, হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো কিছু পৃথক করেছেন সেটা আর একজন, তাই না? তাহলে প্রত্যেকটা নাম কিন্তু আমাদের লাগবে। তাহলে নাগেলি কি করেছেন? নাগেলি কিন্তু এটাকে প্রত্যক্ষ করেছেন। ঠিক আছে, তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাও যে প্রত্যক্ষ করেছিলেন কে। এটা আমাকে একটু জানাও যে সেটা হচ্ছে প্রত্যক্ষ কে করেছিলেন। আর যাদের ফ্রেন্ডসরা এখনো অ্যাটেন্ড করেনি তাদেরকে একটু মেনশন করে দাও এর মধ্যেই, হ্যাঁ? কারণ আমরা একদম ক্লাসের শুরুর দিকে আছে, অনেকে অনেক পরে জয়েন করে, তখন দেখা যায় অনেকখানি ক্লাস মিস হয়ে যায়। আচ্ছা, ঈশিতা, নুসরাত। আচ্ছা, গুড। বিপ্রজিৎ কমেন্ট করছো, সাদিয়া, চৈতি, সাদিয়া আক্তার, সাদিয়া তানবিন। ওকে, হ্যাঁ, তানভীর। নাগেলি, তাই না? নাগেলি কি করেছেন? প্রথম এটা প্রত্যক্ষ করেছেন। আর তারপরে কি ওয়াল্টার ফ্লেমিং এর নামটা পাওয়া যায়। ওয়াল্টার ফ্লেমিং এবং অলডেয়ার দুইটা নামই কিন্তু পরীক্ষায় দেখা যায় যে কমনলি অপশনে দেয়া থাকে, বুঝছো? অতএব খুব বেশি কনফিউশন হয়ে যায়। তাহলে আমাদের কনফিউশনটা আমরা কিন্তু করা যাবে না। খেয়াল করে দেখো, ওয়াল্টার ফ্লেমিং উনি কি করেছেন? ক্রোমোজোম, এখানে ক্রোমাটিনের কথা লেখা আছে, নামকরণ করেছেন, তাই না? আর ডাব্লিউ ওয়াল্ডেয়ার উনি কি করছেন? ক্রোমোজোম নামকরণ করেছেন। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের ভুল করা যাবে না, যে সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে ক্রোমাটিন নামকরণ করেছেন, আর হচ্ছে কি ডাব্লিউ ওয়াল্ডেয়ার তিনি কি করছেন? ক্রোমোজোম নামকরণ করছেন। এখন আমরা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখার জন্য আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস আমরা একটু দেখি ফলো করতে পারি কিনা। ফ্লেম মানে কি? ফ্লেম, তুমি বলতেছো না ফ্লেমিং, ফ্লেম মানে কি?
ফ্লেম মানে হচ্ছে আগুন, তাই না? বা ফায়ার মানে হচ্ছে আগুন, ফ্লেম মানে হচ্ছে বেসিক্যালি শিখা, যেটা আগুনের শিখাটা উঠে যায়, তাই তো? আচ্ছা, এখন এখানে দেখো তো ক্রোমাটিনের মধ্যে কি টিন আছে না? টিন শব্দটা লেখা আছে না? আচ্ছা, তাহলে এই যে টিন শব্দটা লেখা আছে, এই টিন শব্দ দিয়ে তুমি কিন্তু বুঝতে পারবা যে টিন এর সাথে আগুনের একটা সম্পর্ক থাকতে পারে, তাই না? যে টিন দিয়ে যদি কোনো কিছু তৈরি করতে চাও তখন তোমার এই আগুনের আশ্রয় নিতে হচ্ছে। তাহলে এইখানে যে টিন, এই টিনের সাথে আমাদের আগুনের একটা সম্পর্ক আছে, অর্থাৎ ফ্লেমিং উনি কি করছেন বলো? ক্রোমাটিন আবিষ্কার করছেন বা ক্রোমাটিন নামকরণ করছেন। আর কি ডাব্লিউ ওয়াল্ডেয়ার, উনি ওনার সাথে সম্পর্ক হচ্ছে ক্রোমোজোমের। তাহলে এই তিনটা জিনিস আমাকে একটু বলো। অলরেডি তোমরা বলে ফেলছো যে কার্ল নাগেলি উনি কি করেছিলেন? উনি প্রত্যক্ষ করেছিলেন, তাই না? তাহলে কার্ল নাগেলি প্রত্যক্ষ করেছেন। আর তার পরবর্তীতে আমরা পাচ্ছি কাদের কথা? যে ক্রোমাটিন এটা হচ্ছে ফ্লেমিং এর কাছ থেকে আসছে। আর তারপরে আসতেছে হচ্ছে আমাদের ওয়াল্ডেয়ার। ওয়াল্ডেয়ার কি করছেন? ওয়াল্ডেয়ার হচ্ছে ক্রোমোজোমকে নামকরণ করেছেন। তাহলে এইটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? তো প্রথমে হচ্ছে আমাদের কার্ল নাগেলি, উনি কি করেছেন? উনি হচ্ছে আমাদের ক্রোমোজোমকে প্রত্যক্ষ করেছেন। আর ক্রোমাটিনের নামকরণ করেছেন হচ্ছে আমাদের ওয়াল্টার ফ্লেমিং। আর ডাব্লিউ ওয়াল্ডেয়ার যিনি আছেন, সেই ওয়াল্ডেয়ার কিন্তু কি করছেন বলো? ক্রোমোজোমকে নামকরণ করেছেন। এরপরে আমরা একটু দেখি যে সেটা হচ্ছে ক্রোমোজোমের অর্থ কি দেওয়া আছে। ক্রোমোজোমের অর্থ এটা তোমরা সবাই জানো, রঞ্জিত দেহ বা হচ্ছে কি রং ধারণকারী দেহ, তাই না? রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, এটা কমনলি আমরা কিন্তু জানি। আচ্ছা, এখন এরপরে জাস্ট আমরা দেখো নিচের দিকে, ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক এবং ধারক হিসেবে বর্ণনা করা হয়। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে সেটা হচ্ছে যে কাকে আমাদের বংশগতির ধারক এবং বাহক বলা হয়? একটু কমেন্ট করে জানাও। বংশগতির ধারক এবং বাহক কাকে বলা হয়? হ্যাঁ, অলরেডি কিন্তু কমেন্ট চলে আসতেছে, সেটা হচ্ছে কি ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক এবং বাহক বলা হয়। গুড। আচ্ছা, আর এই দুইটা আমাকে একটু কমেন্ট করে বলো তো, ক্রোমাটিন নামকরণ করেছেন কে এবং ক্রোমোজোম নামকরণ করেছেন কে? আজকে আমাদের পড়া কিন্তু গতদিনের তুলনায় কম, অতএব তোমাদের যতটুকু এমসিকিউ আমরা গতদিন শেষ করছি, আজকে যদি বাকিটা শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার নিয়ে দেখা যাবে যে আমরা ফুল কনফিডেন্ট সহকারে আমরা পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে? ওকে। ক্রোমাটিন নামকরণ কে করেছেন আর ক্রোমোজোম নামকরণ কে করেছেন? ওকে, গুড। অলরেডি কিন্তু কমেন্ট করে ফেলছো, অর্পিতা, সাদিয়া আক্তার, চৈতি, সৃষ্টি। হ্যাঁ, রাইট। ক্রোমোজোম এবং ক্রোমাটিন, ভেরি গুড। এটা কিন্তু পরীক্ষার জন্য পারতে হবে। মৌসুমী, আচ্ছা, শিহাব, অর্থি, ডলি, পারভিন, তৌফিক, গুড, সালমান, সাফওয়ান, অসীম রয়, অসীম না, মৌসুমী, আচ্ছা, গুড। ওকে, তাহলে আমাদের এইখান থেকে কিন্তু আর কোনো এমসিকিউ আমাদের দরকার পড়তেছে না। আমরা তিনটা কথা বলছি, আর একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের নাগেলি সর্বপ্রথম প্রত্যক্ষ করেছেন, ওয়াল্টার ফ্লেমিং উনি হচ্ছেন ক্রোমাটিন নামকরণ করেছেন, এবং ওয়াল্ডেয়ার কি করছেন? ক্রোমোজোম নামকরণ করছেন। ওকে, আর একটা কথা লেখা আছে, এটা দেখে রাখতে পারলে ভালো, এখন পর্যন্ত কোথাও আসে নাই। সেটা হচ্ছে যে পেইন্টার উনি সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে কারো ক্রোমোজোম সংখ্যা 2, কারো ক্রোমোজোম সংখ্যা 46, 48, একটু পরে আমরা একটা বড় বক্স পড়বো, ওই বক্সটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা এই যে জিনিসটা, এই সংখ্যাগুলো আসতেছে, তার এইটা যে সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, এই সংখ্যাগুলো নিয়ে কথা বলছিলেন হচ্ছে বিজ্ঞানী পেইন্টার। ঠিক আছে, এইটুকু আমরা একটু দেখে রাখলাম। আচ্ছা, এরপরেই দেখো একটু কয়েকটা ছোটখাটো বড় একটা জিনিস লেখা আছে, সেটা আমরা একটু চোখে দেখে যাই। সেটা হলো কি, প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কত থেকে কত হতে পারে? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। একটু কমেন্ট করে বলো তো, কত থেকে কত হতে পারে? কত থেকে কত হতে পারে আমাকে একটু বলো। একটু কমেন্ট করে বলো যে কত থেকে কত হতে পারে। কতদিন আমরা যেভাবে সব মাথার মধ্যে সেট করে ফেলছিলাম, আজকে ইনশাল্লাহ সব মাথার মধ্যে সেট করে ফেলবো। ওকে, সৃষ্টি বলছো 2 থেকে 1600, গুড। শ্রুতি বলছো 2 থেকে 1600, নীলকমল 2 থেকে 1600, শাম্মী, আচ্ছা, সৈকত, ফিরোজ, তৃষ্ণা, ওকে, 2 থেকে 1600, শিহাব। তাহলে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, তাই তো? রেঞ্জটা আমরা পড়ে ফেললাম। সাধন, সিফাত, সুলতানা। ওকে, এখন একটু দেখো, সেটা হচ্ছে কি যে ফার্নবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে হচ্ছে 1200। পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন ক্রোমোজোম কোথায় পাওয়া গিয়েছে? হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস। কত? 2n = 4, তাহলে 4টা পাওয়া গেছিল। পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়া গেছে কিন্তু 4। আর সর্বাধিক পাওয়া গেছে কোথায়? পোয়া লিটারোসা, সেখানে কত? 506 থেকে 530। একবার একটু দেখে রাখবে। প্রাণীতে সর্বনিম্ন হচ্ছে গোলকৃমিতে কত? 2টা, অ্যাসকারিস, তাই না?
আর সর্বাধিক কোথায়? 2n = হচ্ছে 1600 রেডিয়াল এরিয়া জাতীয় প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে এই জায়গাটা একটু আমাকে বলবা। অর্পণ সাহা, তিশা, নুসরাত, ফয়সাল, সাদিয়া, আচ্ছা, নাসরিন সুলতানা, ওকে। তাহলে দেখো সহজ জিনিস, কিন্তু আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলতেছি যে এখানে আমাদের ক্রোমোজোমের সংখ্যা কি কি। আরেকবার একটু বলে ফেলি, দেখো পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন কাদের ক্ষেত্রে পাইছো? হ্যাপ্লোপেপাস গ্রাসিলিস, কত? 4টা। সর্বাধিক সংখ্যক পাওয়া গেছে কত? পোয়ালিটেরোসাতে 506 থেকে 530। আর প্রাণীতে সর্বনিম্ন গোলকৃমিতে কত? 2টা। আর সর্বাধিক হচ্ছে 2n = 1600। যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পড়তেছো, উদ্ভিদ বিজ্ঞানের থেকে অবশ্যই কিন্তু এই 2টা নাম তোমাদের মনে রাখতে হবে। প্রাণী বিজ্ঞানের যখন এইখানে একই নাম আছে যেহেতু পড়ে ফেলবা। এইবার আমরা একটু চলে আসি নিচের ছকের ক্ষেত্রে। এই ছকটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ছকটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি জরুরি। দেখি আমরা এই ছকটা পড়তে পারি কিনা। দেখো যেভাবে বলবো ঠিক সেইভাবেই কিন্তু এই ছকটা মুখস্থ করা ট্রাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখি যে আমাদের যে নামটা দেওয়া আছে অরাইজা স্যাটাইভা, তারপরে হচ্ছে যে গম, ভুট্টা, এইভাবে শুরু হয়েছে, তাই না? তো তুমি চেষ্টা করবা কি, যে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা সিরিয়ালি মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু সিরিয়ালি মুখস্থ করার জিনিস না। ওকে, এটা কিন্তু সিরিয়ালি মুখস্থ করার জিনিস না। আমরা একটু দেখব। ইয়াসিন, তন্নি, সাদিয়া, জান্নাতুল ফেরদৌসি, নীলকমল, ওকে, সাদিয়া আঞ্জুম, ওকে। দেখো একটু লোডিং এ প্রবলেম হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা দেখো, এই ছকটা আমরা একবারে পড়বো। শুরু করি। প্রথমে কিছু কিছু নাম্বার আছে, দেখবা যে নাম্বারগুলো কিন্তু একই। আবার কিছু কিছু নাম্বার আছে যেগুলো কারোর সাথে কারোটা মিল নাই। তো কম বেশি দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে নর্মালি যদি পড়ার চেষ্টা করো, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল, সেখানে কিন্তু আমরা কিন্তু কোনো রকম মিলতাল রাখতে পারবো না। অতএব আমরা একটা নেমোনিক্সের মাধ্যমে চেষ্টা করব এই জিনিসটা শেষ করার। আচ্ছা আসি। দেখো ফার্স্টে আমরা একটা ছোট্ট নেমোনিক্স পড়ি, সেটা হলো পাটের যশ। ঠিক আছে, পাটের যশ এবং কি বাপের মূলা। তামিমা আক্তার তোফা, ভাইয়া রুটিন স্থগিত, আমি জানি রুটিন স্থগিত। ক্লাসটা আমরা শেষ করি, রুটিন নিয়ে আলোচনা করার জন্য বিস্তর সময় পাওয়া যাবে। ওকে, আচ্ছা। তাহলে পাটের যশ এবং হচ্ছে বাপের মূলা, এটা দিয়ে আমরা কি মনে রাখার চেষ্টা করি সেটা একটু দেখো। ওকে সৈকত, আসো। তাহলে পাটের যশ, দেখো প্রথমে আমরা চলে আসি হচ্ছে পাট। পাটের নাম্বারটা দেখো তো কত? পাটের নাম্বারটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 14। নাফিস ইকবাল, হ্যাঁ ভাইয়া সবগুলো মুখস্থ রাখতে হবে। দেখি আমরা সবগুলো মুখস্থ করতে পারি কিনা সেটা আগে দেখি। তো প্রথমত হচ্ছে পাট, পাটের কত? 14। তাহলে পাটটা হয়ে গেল যশ। যশের জতে কি? যশের জতে কি বলতো? জব। জবের কত দেখো তো? 14। তাহলে পাটের যশ, ঠিক আছে, জবের জ কিন্তু আমরা পড়ে ফেললাম। শতে হচ্ছে শশা, শশার কত? শশাও 14। তাহলে এই যে পাটের যশ যেটা লিখলাম, এইটা কিন্তু পুরোটাই 14। সবাই একটু কমেন্ট করো যে সেটা হচ্ছে পাটের যশ, এটা হচ্ছে 14। পাটের যশ এটা হচ্ছে 14। সবাই কমেন্ট করো, পাটের যশ হচ্ছে 14। পাটের যশের মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে হচ্ছে পাট, তার মধ্যে আছে জব, তার মধ্যে আছে শশা। এই তিনটা জিনিস কত? 14। সবাই একটু কমেন্ট করো, পাটের যশ হচ্ছে 14। ভেরি গুড। রণবীর সাহা, মমতাজ, নাফিস, সৃষ্টি, সুরাইয়া। গতদিন যারা ক্লাসে ছিল না তাদেরকে কিন্তু আমি এই জিনিসটা আবারও একটু বলে দেই, সেটা হচ্ছে যে এই যে তোমরা কমেন্ট করতেছো, আলটিমেটলি যেটা লাভ হচ্ছে যারা গতদিন ক্লাস করছে, আমি আজকে শুরুতে জিজ্ঞেস করে নিছিলাম, সেটা হচ্ছে যে গতদিনের যে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমরা গেছিলাম, পুরো ক্লাসটাই কিন্তু এরকম প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ছিল। আলটিমেটলি তোমরা বেনিফিটেড হইতে পারছো কিনা? মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যেটা, যে এখান থেকে স্টুডেন্টরা বেনিফিটেড হয়। সো আজকে যারা আছো লাইভে,
তারা কিন্তু চেষ্টা করবা যে একটু কমেন্ট করে তোমাদের এই জায়গাটাকে ক্লিয়ার রাখার জন্য। তাহলে পাটের যশ হচ্ছে 14। ওকে, পাটের যশ তো আমরা ক্লিয়ার করতে পারছি, তাই না? যারা কমেন্ট করতেছো না তারা কিন্তু এই ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখা নিয়ে বিপদে পড়বা, ঠিক আছে? আচ্ছা, বাপের মূলা দেখো, এখানে হচ্ছে বাঁধাকপি, বাতে হচ্ছে বাঁধাকপি কত? বাঁধাকপির হচ্ছে 18। বাঁধাকপি কত? 18। তারপরে হচ্ছে পেতে কি? পেতে হচ্ছে পেঁপে, পেঁপে কত? পেঁপেও হচ্ছে 18। আচ্ছা, পেঁপের আর হইলো কি? মূলা, তাই না? তো দেখো তো মূলার দিকে তাকাই আমরা, মূলা কত? মূলাও হচ্ছে 18। তাহলে এই যে বাপের মূলা, এটা হচ্ছে কত? 18। সবাই একটু কমেন্ট করো তাহলে বাপের মূলাটা কত? বাপের মূলা হচ্ছে 18। তাহলে পাটের যশ, হ্যাঁ দেখি কে কে কমেন্ট করে ফেললো এর মধ্যে। অর্পণ সাহা, রায়হান সর্দার, অরশি, শ্রেয়া, মৌসুমী সাহা, সাদিয়া আঞ্জুম, সুবাহ রাইসা, ওকে, মিথিলা, আফরোজা, চন্দনা রানী দাস, সুরায়া আক্তার, পিউলি সরকার, ওকে গুড। তাহলে যারা কমেন্ট করতেছো আর যারা কমেন্ট করতেছো না, অবশ্যই কিন্তু এখানে অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। আমি জিনিসটা তোমাদের বলে দিচ্ছি, যারা কমেন্ট করতেছো না আর যারা কমেন্ট করতেছো, ডিফারেন্সটা পরীক্ষার সময় বুঝতে পারবা। যে তুমি যে খালি শুনতে যাচ্ছ আর এখানে মনে করো যে তুমি লিখতেছো না, এই জিনিসটা তোমার কিন্তু আলাদা রকম একটা ইফেক্ট তোমাকে দিবে পরীক্ষার সময়। তাহলে বাপের মূলে এটা হচ্ছে কত? 18। তাহলে এখানে কি কি আছে? ওখানে যেরকম 3টা ছিল এখানেও 3টা আছে। কোন 3টা আছে এখানে? এখানে আছে হচ্ছে বাঁধাকপি, পেঁপে, আরেকটা কি? আরেকটা হচ্ছে মূলা, তাই না? তাহলে চারটা চারটা, তিনটা তিনটা, কিন্তু 6টা আমরা অলরেডি পড়ে ফেলছি। এই 6টা পড়ে ফেলার পর আমরা আবার একটু টেকনিক্যাল হওয়ার চেষ্টা করি, দেখি আমরা মনে রাখতে পারি কিনা। ওকে, দেখো, সেটা হচ্ছে গরু আর ছাগল দুইজনই কত? 60। দেখছো, গরু আর ছাগল দুইজনই কত? 60। গরু আর ছাগল দুইজনই কত দেখো তো? 60। কমেন্ট করো, গরু আর ছাগল কত? গরু ছাগল দুইজনই কত? গরু আর ছাগল দুইজনই কত? 60। তাহিরা, নুসরাত, রিঙ্কি, শারমিন, নীলকমল, অসীম, ফয়সাল, জাফরিন মেবি বলছিলা যে এটা তোমার আম্মুর আইডি, তাই না? প্রবাবলি। আচ্ছা, সাদিয়া আঞ্জুম, আফরিন, নাফিস ইকবাল, তৌফিক, সাধন, গুড, সালমান। তাহলে গরু ছাগল দুইজনই কত? 60, তাই না? পাওয়া গেছে। তাহলে দুইজনই কিন্তু 60 আমরা পেয়ে গেছি। এবার একটু কবুতরের দিকে আসো তো। এখানে যে কয়টা নাম আছে, এখানে যে কয়টা নাম আছে তার মধ্যে দেখো কবুতর, তাই না? কবুতর কি? কবুতর কিন্তু আকাশে অনেক উপরে চলে যাইতে পারে, তাই না? তাহলে এইখানে যতগুলো নাম আছে এর মধ্যে সবচেয়ে উঁচু, কবুতর অনেক উঁচুতে উঠতে পারে, তাহলে সবচেয়ে উঁচু নাম্বারটা হচ্ছে 80। এই 80 নাম্বারটাই কিন্তু কার কাছে চলে আসছে দেখো তো? কবুতরের কাছে চলে আসছে। তাহলে কবুতরের ক্রোমোজোম সংখ্যা কমেন্ট করো তো। গরু ছাগল দেখি কে কে গরু ছাগলের মধ্যে কমেন্ট করে ফেলতেছো। স্নিগ্ধা, সুরাইয়া, জান্নাতুল, হৃদয়, নীলা, জুই, অর্পিতা, মিথিলা, সুশান্ত, আফরিন, কোশাইরি, শামিমা, নুসরাত, জেরিন, ফয়সাল, ভেরি গুড। আচ্ছা, এবার বলো কবুতরের কত? কবুতরের কত একটু দেখি, কে কে পারছো? কবুতরের কত? হুম, এই যে অলরেডি কিন্তু তোমরা বলতেছো, যারা যারা অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। অলওয়েজ চেষ্টা করবা এখান থেকেই পড়া শেষ করে ফেলানোর। সুবা রাইসা কমেন্ট করেছো, ফয়সাল, রানী, সুশান্ত, ফারিয়া, শিহাব। তাহলে কবুতরের কত? কবুতরের কিন্তু 80, তাই না? কবুতর 80 আমরা পড়ে ফেললাম। এরপরে দেখো, এখানে হচ্ছে সোনা ব্যাং, তাই না? সোনা ব্যাং এবং হচ্ছে 26, নামের মধ্যে একটা মিল আছে না? সোনা ব্যাং 26, তাই না? সোনা ব্যাং 26। তাহলে এই যে এখানে একটা স এবং এখানে একটা স, তাই না? তাহলে সোনা ব্যাং 26। তাহলে সবাই কমেন্ট করো স 26। স, স 26। স কত? 26। তাহলে সোনা ব্যাং কত? 26। এই ছক তোমরা যদি জাস্ট ক্লাসের দিকে ফোকাস করো, এখান থেকেই ছক মুখস্থ হয়ে যাবে। একদম ক্লাস থেকেই ছক মুখস্থ করে ফেলতে পারবা। গরু ছাগলের মধ্যে কোনো বৈষম্য চাই না। হ্যাঁ বস, অবশ্যই গরু ছাগলের মধ্যে আমরা কোনো বৈষম্য চাই না। গুড, ভালো কথা বলছো। আচ্ছা, হ্যাঁ তৌফিক, আমরা সেটা খেয়াল রাখবো যাতে গরু ছাগলের মধ্যে কোনো বৈষম্য না হয়। আচ্ছা, চলে আসি। অনুরূপা, তৃষা, ঈশাত,
তৌফিক, হ্যাঁ শ কত 26, তাই না? তৌফিক, জান্নাতুল, আব্দুল গনি, হ্যাঁ। তাহলে এখানে শ হচ্ছে 26। এবার একটু টেকনিক্যাল ব্যাপার আছে, খেয়াল করো। দেখো আমরা কিভাবে মনে রাখি, খেয়াল করো। সেটা হচ্ছে আমি তিনটা প্রাণীর কথা বলবো এবং এই তিনটা প্রাণীর প্রিয় খাদ্য এখানে দেওয়া আছে, ওইভাবে আমরা ক্রোমোজোম সংখ্যাটা মনে রাখবো। দেখি তো সেগুলো কিভাবে মনে রাখা যায়। দেখো এই যে ইঁদুর, ইঁদুর পাইছো? ইঁদুরের প্রিয় খাবার কি বলতে পারবা? এনিওয়ান? ইঁদুরের প্রিয় খাবার কি? ইঁদুরের প্রিয় খাবার হচ্ছে চীনা বাদাম। ইঁদুরের প্রিয় খাবার কি? চীনা বাদাম। তাহলে সবাই বলো যে ইঁদুরের প্রিয় খাবার কি, কমেন্ট করো। ইঁদুরের প্রিয় খাবার কি? চীনা বাদাম। কত? 40। চীনা বাদাম 40। দেখো তো চীনা বাদামের মধ্যে একটা চ আছে না, তাহলে চতে আমরা কত মনে রাখবো? চতে 40। আর ইঁদুর কি খায়? চীনা বাদাম খায়। তাহলে চীনা বাদাম এবং ইঁদুর দুইজনই কত? 40। আচ্ছা, গুড। সাদিকুজ্জামান, মল্লিকা, তন্নি, রোমানা আফরোজ, সুবা রাইসা, শাহনাজ, ভেরি গুড। তাহলে বলো যে সেটা হচ্ছে ইঁদুরে কি খায়? কি খায়? ইঁদুর কি খায়? ইঁদুর খায় কি? চীনা বাদাম। ভেরি গুড। সবাই কমেন্ট করতেছো তো? এই ছকটা পারলে পারে এই দেখবা যে তোমাদের মাথার উপরতে অলরেডি অনেক ভার কমে গেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পারতে হবে। ইঁদুরের প্রিয় খাবার চীনা বাদাম। ওকে, আচ্ছা এরপরে চলে আসো। দেখো গরিলা পাইছো? গরিলা, গরিলার প্রিয় খাবার হচ্ছে গোল আলু। গরিলার প্রিয় খাবার কি? গোল আলু। কেন? এরও 48, এরও 48। তাহলে গরিলার প্রিয় খাবার কমেন্ট করো তো। গরিলার কত? গরিলার প্রিয় খাবার কি? গরিলা হচ্ছে কত? 48। আর তোমার গরিলার প্রিয় খাবার হচ্ছে গোল আলু, সেটাও কত? 48। ঠিক আছে, তাহলে গরিলার খাবার বলো তো কোনটা গরিলার প্রিয় খাবার? হ্যাঁ, অলরেডি এই যে চলে আসছে। আচ্ছা, তাহলে সেখানে হচ্ছে গিয়ে তোমার এখানে কে কে কমেন্ট করতেছো? ইম্মি, আরশি, পিউলি, সুরাইয়া। আচ্ছা, গোল আলু। হ্যাঁ, তিশা বলতেছে হচ্ছে গোল আলু। সালমান, নাফিস, তানভীর। আচ্ছা, গুড। তাহলে গরিলা কিন্তু আমরা পেয়ে গেলাম। গরিলার প্রিয় খাবার পেয়ে গেছো, ইঁদুরের প্রিয় খাবার পেয়ে গেছো। আমি বলছিলাম না আরেকটা আছে, সে আরেকটা কোনটা দেখি তো। খরগোশ। দেখো খরগোশের প্রিয় খাবার কি? কলা। খরগোশের প্রিয় খাবার কি? খরগোশের প্রিয় খাবার হচ্ছে কলা। কত? 44। সবাই তাহলে কমেন্ট করো, খরগোশের প্রিয় খাবার কি? খরগোশের প্রিয় খাবার কি? খরগোশের প্রিয় খাবার হচ্ছে কলা, তাই না? খরগোশের প্রিয় খাবার কি? কলা। তাহলে খরগোশের প্রিয় খাবার কলা। তাহলে খরগোশের কত? 44। আর কলা কত? সেটাও 44। আচ্ছা, তাহলে খরগোশের 44 এবং হচ্ছে আমাদের কলারও 44। তাহলে আমরা তিনটা তিনটা আমরা পাইছি, তাই না? বলো তো, তিনটা পড়ে ফেললাম না? তাহলে ইঁদুরের প্রিয় খাবার কি? চীনা বাদাম। তাহলে ইঁদুরও 40, চীনা বাদামও 40। গরিলার প্রিয় খাবার হচ্ছে গোল আলু। তাহলে গরিলার হচ্ছে 48, গোল আলুর কত? সেটাও 48। আর লাস্ট অফ অল আমাদের খরগোশের বলছি প্রিয় খাবার হচ্ছে কলা। তাহলে খরগোশের কত? 44। আর কলার কত হবে? সেখানেও 44 হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি, সেটা হলো এই যে দেখো মানুষ, তাই না? মানুষের সবাই আমরা জানি মানুষের হচ্ছে 46। তো বলো তো মানুষ এইখানে যতগুলা নাম আছে এর মধ্যে থেকে কোন জিনিসটা দ্বারা বাংলাদেশে সবচেয়ে বেশি উপকৃত হয়? আমরা ধরে নেই সেটা হচ্ছে রেশম পোকা। তাহলে মানুষের সাথে এখানে সম্পর্কিত হচ্ছে রেশম পোকা। তাহলে রেশম পোকার কত? 46। মানুষের কত? 46, তাই না? তাহলে এটা কিন্তু পারতে হবে। মানুষের কত? মানুষের হচ্ছে 46। আর রেশম পোকার কত? 46। তাহলে মানুষের সাথে সম্পর্ক কার? মানুষের সাথে সম্পর্ক কার? মানুষের সাথে সম্পর্ক কার? বলো, মানুষের সাথে সম্পর্ক কার? হ্যাঁ, গুড, অলরেডি বলা শুরু করছো। হ্যাঁ, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে রেশম পোকার। ভেরি গুড। মানুষের সাথে সম্পর্ক কার? মানুষের সাথে সম্পর্ক হচ্ছে রেশম পোকার। ওকে, রেশম পোকা এবং মানুষ হচ্ছে 46। এখন একটা জিনিস দেখো, মানুষ কি করে? গিনিপিগের উপর এক্সপেরিমেন্ট করে, তাই না? মানুষের উপর কি কেউ এক্সপেরিমেন্ট করতে পারে? মানুষ দেখবা কি গিনিপিগ গুলো দেখো না, ল্যাবের মধ্যে একটা হুইলের মধ্যে এভাবে ঘুরতে থাকে। তাহলে মানুষের উল্টা কি? মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ। মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ। গিনিপিগের কত? 64। দেখো, তাহলে মানুষ কাদের সাথে সম্পর্ক ভালো? রেশম পোকার সাথে সম্পর্ক ভালো, কারণ রেশম দিয়ে অনেক ব্যবসা করা যায়। তাহলে এখানেও 46, এখানেও 46, কিন্তু মানুষ
কাকে এক্সপেরিমেন্ট করে, কাকে উল্টায় দেয়, সেটা হচ্ছে গিনিপিগকে উল্টায় দেয়। তাহলে মানুষের যদি 46 হয় তাহলে গিনিপিগের কত? 64। তাহলে বলো তো মানুষের উল্টাকে, কমেন্ট করো তো মানুষের উল্টাকে। দেখি তোমরা পারতেছো কিনা। মানুষের উল্টাকে দেখি। মানুষের উল্টাকে গিনিপিগ। ওকে, সঞ্জিদা কমেন্ট করছো, নীলকমল, সায়মা, রিঙ্কি, পরিতোষ, মৌসুমী। ওকে, আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি, তানভীর, বিউটি, বৈরাগী, তৃষ্ণা মুখার্জি, কণা। ওকে, সবাই কিন্তু পারতেছো তাই না? দেখতেছো এভাবে করে কিন্তু আমরা ছক কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা। এবার আসো, তাহলে আমরা গরু ছাগল মানুষ সব কমপ্লিট করে ফেলছি। কোনটা পড়ি নাই? গৃহ পড়ি নাই, তাই না? গৃহটা আমরা এখনো পড়ি নাই। তাহলে আমরা গৃহটা পড়ে ফেলি তো। এই যে দেখো গৃহ মাছি, গৃহ মানে কি? বাসা না? গৃহ মানে কি? বাসা না? তাহলে গৃহ মানে যদি বাসা হয়, মনে রাখবা বাসায় 12। বাসায় কত? বাসায় 12। তাহলে বাসায় কত? বাসায় হচ্ছে 12। আমরা পড়লাম বাসায় কত? বাসায় হচ্ছে 12। বাসায় কত? বাসায় হচ্ছে 12। ঠিক আছে, তাহলে বাসায় 12। গৃহ মানে কি? বাসা। তাহলে গৃহ মাছি মানে বাসার মাছি। তাহলে বাসায় কত? 12। তাহলে বাসায় কত বললাম? 12। ওকে, তাহলে বাসায় 12 পড়ছি। আমরা আরেকবার একটু রিক্যাপ করে ফেলি। প্রথমে কি পড়ছিলাম? প্রথমে পড়েছিলাম হচ্ছে বাপের মূলা, তাই না? 18। পাটের যশ কত পড়ছিলাম? পাটের যশ পড়ছিলাম 14। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে কবুতর, কবুতর ছিল 80, গরু ছাগল 60, মানুষের সাথে রেশম পোকা 46। আর প্রিয় খাবার পড়ছিলাম 3টা, তাই না? ইঁদুরের সাথে পড়েছিলাম হচ্ছে চীনাবাদাম, সেটা ছিল 40, খরগোশের সাথে কলা পড়েছিলাম 44, আর গরিলার সাথে গোলালু পড়ছিলাম 48। সোনা ব্যাঙের স হচ্ছে আমরা পড়লাম 26। আর এখানে আমরা পড়লাম গৃহ মানে বাসা, বাসা থেকে হচ্ছে কত? বাসায় 12। ওকে, আচ্ছা এবার একটু আসো ফলের মাছি, তাই না? ফলের মাছি। তা এই ফলের মাছি, যেহেতু ফল তো কি বলতো, সবাই কি ফল খায়? সবাই কি ফল খেতে পারে? ফল একটু ধরো যে ভিআইপি টাইপের লোকজন খায় না? তা আমি ধরে নিচ্ছি, এবং দেখো তোমাদের কালারও কিন্তু মিলে যাচ্ছে, যে এই মাছিটা মাছি না পড়ে আমরা মেসি পড়লাম। কি বললাম? মেসি। মেসি আছে না আমাদের ফুটবলার, আর্জেন্টাইন ফুটবলার এবং বিশ্বনন্দিত ফুটবলার, আমরা সবাই তাকে চিনি, অনেকেই ভালোবাসি তাকে। সেটা হচ্ছে মেসি, তাই না? মেসি কয়টা ব্যালন ডিওর পেয়েছিল বলো তো? এই কোশ্চেন কিন্তু অ্যান্সার সবাই পারবে না। মেসির ব্যালন ডিওর সংখ্যা কত? অনলি ফুটবল ফ্যান্স অ্যান্সার করতে পারবে। নাসরিন, অনন্যা, নুসরাত, শাহনাজ, তন্নি, সাদিয়া আঞ্জুম, ইশরাত, আফরিন, পরিতোষ, সুপর্ণা, রোমানা, সুরাইয়া, তানভীর, আব্দুল গনি, স্নিগ্ধ, রানী। দেখি মেসি কয়বার পেয়েছিল ব্যালন ডিওর? দেখি, এই যে অলরেডি কিন্তু কমেন্ট করা শুরু হয়ে গেছে। দেখি মেয়েরাই কিন্তু কমেন্ট করে ফেলতেছে। সর্বনাশ, মেয়েরা এত ফুটবল ফ্যান। রণবীর সাহা 8, মমতাজ, তানভীর, তানভীর সিজান 5 বার নয় 8 বার, মৌ, নীলকমল, ওকে, রানী ইসলাম তোমারটা পড়ে ফেলছি আপু, আব্দুল গনি, সুরাইয়া, ওকে 8টা। মেসি কিন্তু 8টা ব্যালন ডিওর পেয়েছে, তাই না? তাহলে ফলের মাছির দেখো তো নাম্বারটা কত? 8। দেখছো অলরেডি কিন্তু আমরা এটাও পড়ে ফেললাম। তাহলে এখানে ব্যালন ডিওরের সংখ্যা 8, ওখানে আমরা পড়ে ফেলছি। এরপরে দেখো তো কি আছে? কিউলেক্স মশা। এই যে কিউলেক্স মশা, কিউলেক্স মশায় ওয়ার্ড কয়টা দেখো তো? 1 2 3 4 5 6। তাহলে এটার সংখ্যা কত? 6টা। খুব সহজ না? পরীক্ষার সময় দিবে কিউলেক্স মশার তোমার হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা কত, তুমি শুধু গুনবা যে কিউলেক্স থেকে মশা এখানে কয়টা নাম্বার আছে। এখানে 6টা নাম্বার আছে। তাহলে 6টা নাম্বার থাকলে ক্রোমোজোম সংখ্যা কয়টা? ক্রোমোজোম সংখ্যাও 6টা। ভেরি ইজি। তাহলে একটু কমেন্ট করো তো যে কিউলেক্স মশার কয়টা হবে। দেখি কে কমেন্ট করলো। শ্রেয়া, রোমানা, ফারিয়া, স্নিগ্ধা, সাধন, আফরিন, অনন্যা, পল, সৃষ্টি, সুরাইয়া, ওকে, সঞ্জিদা। তাহলে কিউলেক্স মশা কত? কিউলেক্স মশা তো আরো ইজি, তাই না? তাহলে কিউলেক্স মশা খালি কি নাম্বারটা গুনলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। নাম্বারটা গুনলেই হয়ে যাচ্ছে। ওকে, চলে আসছে অলরেডি। সেটা হচ্ছে শিহাব, তসলিমা খাতুন, পরিতোষ, তানভীর, সৃষ্টি মণ্ডল, তৃষ্ণা। ওকে, গুড, হয়ে গেল। এবার আসো হাইড্রা নাম্বার। তোমরা অলরেডি অনেকবার পড়ছো। হাইড্রা হচ্ছে আমাদের 32, এটা তোমরা জানো। গোলকৃমিতে একটু উপরে পড়ে আসছো যে গোলকৃমির সর্বনিম্ন থাকে সেটা হচ্ছে 2। এবার এদিকে একটু আসো, এখানে 3-4টা বাকি আছে, সেই 3-4টা আমরা একটু পড়ি। সেটা হইলো যে এই যে আমাদের টমেটো আর এই যে আমাদের ধান, দুইটাই দেখো কত? 24। টমেটো এবং ধান এই দুইটাই কত? 24। তো তোমরা একটু মনে করে বলো তো যে সেটা হচ্ছে যে এই যে টমেটো এবং এই যে ধান, এই দুইটা জিনিস
এই দুইটা জিনিস একসাথে খাওয়া হয় না। তুমি যদি সালাদ রান্না করো, তাই না, তুমি যদি সালাদ বানাও, সেই সালাদ দিয়ে তুমি যদি ভাত খাও, তাহলে সালাদ এবং ভাত, তাহলে সালাদের একটা খুবই ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে কি, শশা তো আগেই বাদ হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা উপাদান বাকি থাকলো কি, টমেটো। তাহলে টমেটো তো সালাদে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এই টমেটো এবং হচ্ছে ভাত মানে ধান, এই দুইজনই কত, দেখো নাম্বারটা 24। আর ধান যেখানে সেখানেই কি আছে, ধান যেখানে সেখানেই আছে হচ্ছে গম। কিন্তু কি, ধান আর গম সবসময় উল্টা উল্টা উচ্চারণ হয় না, যে ধান গম, তাই না? তাহলে ধানের বিপরীত কি, গম। তাহলে গমের কত, 42। দেখছো, উল্টায় দিছি, হয়ে গেছে। তাহলে আমাদের বলতে হবে যে গম, গম কত, গম কত, গম হচ্ছে উল্টাটা হবে, তাই না? তাহলে গম উল্টাটা হলে কত হয়, গম উল্টা হলে হয় হচ্ছে 42। আর এদিকে দেখো তো ভুট্টা, ভুট্টা এবং পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে একেবারেই শেষের দিকে, তাই না, ছিল না যে পেঁয়াজের কয়টা ক্রোমোজোম আছে, 16টা ক্রোমোজোম আছে। এই জিনিস তোমরা পড়ে ফেলছো না অলরেডি, যে হচ্ছে আমাদের পেঁয়াজের কয়টা আছে, পেঁয়াজের আছে হচ্ছে 16টা। আর তারপরে থাকলো কি, ভুট্টা। তাহলে ভুট্টা, এই যে ভুট্টা দেখো দুইটা শব্দ, তাই না? ভুট্টার শব্দ কয়টা, দুইটা। তাহলে এই যে দুই, তাহলে দুই তো আছে গোলকৃমির, তাহলে এখানে কি দুই হবে, হবে না, দুইয়ের পর একটা শূন্য বসায় দিলাম, তাহলে দুইয়ের পর একটা শূন্য বসায় দিলে সেটা কিন্তু তুমি ভুট্টা পেয়ে গেছো, তাই তো? তাহলে এই কিন্তু আমাদের কমপ্লিট, ভুট্টা পেয়ে গেছো। তাহলে ধান, গম এবং ভুট্টা, পেঁয়াজের 16, শিপ্রা রোমানা, রাইট। তোমরা কিন্তু অলরেডি কমেন্ট করে ফেলতেছো, গুড। এটাই দরকার তোমাদের, এই পার্টিসিপেশনটা আলটিমেটলি তোমাদের এই ছক কিন্তু দেখবা যে একেবারেই উদ্ভাত হয়ে গেছে, কিছুই না ছকটা। এই ছক দেখে অনেকে এই ছকটা উল্টায় চলে যাও, কিন্তু এখন আর উল্টানোর কোনো সুযোগ নাই। এখন 1 2 বার 3 বার রিডিং দিলেই দেখবা যে ছক পেরে গেছো। তাহলে গমের কোনটা বললাম, ধানের যা গমের তার উল্টা। তাহলে ধানের যদি 24 হয়, গমের কত, 42, উল্টা। আর ধানের সাথে কার সম্পর্ক, টমেটোর সম্পর্ক। আর পেঁয়াজ তো আমরা আলাদা পড়ে ফেলছি 16। তাহলে এখানে বাকি আছে কোনটা দেখি তো একটু, তামাক, তামাকটা বাকি আছে, তাই না? তাহলে তামাক যদি বাকি থাকে, তামাকের ইংলিশ কি বলতো, তামাকের ইংলিশ কি, টোবাকো না? তামাকের ইংলিশ কি, টোবাকো তো। তাহলে এই যে দেখো টোবাকো, আর এখানে আছে কত, 8 এর মধ্যে হচ্ছে 8, তাই না? তাহলে 8 আর 8 কি, 8 এর টি আর টোবাকোর টি, মনে রাখবা, 8 এর টি আর কি, টোবাকোর টি। তাহলে তোমরা সবাই একটু কমেন্ট করো তো যে টোবাকো হচ্ছে 8, টোবাকো কত, 8 মানে 28। তাহলে 28 হচ্ছে কি আমাদের টোবাকো, তাই তো? তাহলে তামাকের কত, তামাকের কত বলো, ভুট্টাতে শব্দ হচ্ছে দুইটা, ভুট্টাতে শব্দ হচ্ছে দুইটা। তাহলে ক্রোমোজোম সংখ্যা কি 2 হবে না, 2 তো গোলকৃমি নিয়ে গেছে। তাহলে গোলকৃমি যদি নিয়ে যায়, 2 এর পর একটা শূন্য বসাই দিছি। আর কি বললাম, তামাক, তামাকের ইয়া হচ্ছে টোবাকো, তাহলে টোবাকোতে টি। আর হচ্ছে আমাদের এখানে যে 28, এই 28 এর টি, তাহলে টি এবং টি মিলে টোবাকো আমাদের কমপ্লিট। আমাদের কিন্তু পুরা ছকে তুমি দেখো যতগুলো নাম আছে সবগুলা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। যারা এতক্ষণ ক্লাসে ছিল তারা আমাকে একটু বলো, এই চ্যাপ্টারের খুবই ক্রুশিয়াল একটা জায়গা কিন্তু শেষ হয়ে গেছে, যে এই মনে রাখতে পারতেছি না, ভুলে যাচ্ছি। ওদিকে আমাদের জানি আমরা ডিএনএ আছে, আরএনএ আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, দ্যাট ইজ ভেরি ইজি। কিন্তু এই জিনিসটা যদি পড়া না থাকে, দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু চ্যাপ্টার নিয়ে অনেক দুর্বলতা কাজ করে, যে মনে হয় আমি কিছুই পড়ি নাই। তাহলে আমাকে একটু বলো তো, এই ছকটা কি তোমাদের হয়ে গেছে? এই ছকটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, অবশ্যই একবার তোমার পড়তে হবে, তারপর তুমি বুঝতে পারবা তোমার সমস্যা আছে কি নাই। কিন্তু এই ছকটা কি ক্লিয়ার, এই ছকটা কি ক্লিয়ার তোমাদের? একটু কমেন্ট করে আমাকে জানাও, এই ছকটা কি ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করে জানাও, একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, পূজা, মৌসুমী, রানী, চৈতি, রোমানা, শামিমা, তসলিমা, ওকে, শ্রেয়া। এই যে তোমাদের যে ফিডব্যাক, এই তোমাদের ফিডব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ফিডব্যাক থাকলে বোঝা যায় যে আলটিমেটলি এই নেমোনিক্স দিয়ে বা এই ট্রিক্স গুলা ইউজ করে তোমাদের বেনিফিট হচ্ছে কিনা। কারণ পুরা ক্লাসের কিন্তু টার্গেট এই একটাই, সেটা হচ্ছে যে আসলে তোমরা কিছু নিতে পারতেছো কিনা। ওকে, তানভীর, সেজান, ইশরাত, সুশান্ত, পাওলমি, আব্দুল গনি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা যাক, আমরা বুঝতে পারছি যে আমাদের এই ছকটা বেশ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট টপিক্সে শিফট করতে পারি। আচ্ছা, চলে আসো। সেটা হচ্ছে আমরা ক্রোমোজোমের গঠনে যাব, তার আগে এখানে একটা জিনিস লেখা আছে, একটু খেয়াল করো। এই জিনিসগুলা কিন্তু এত বেশি জটিল না, তাই না? যে ক্রোমোজোম লেখা আছে কি, ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, সবাই আমরা এটা জানি না? যে ক্রোমোজোমের আহ যে সংখ্যা বা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলা বিভিন্ন সংখ্যায় কোথায় বিদ্যমান থাকে, নিউক্লিয়াসে বিদ্যমান থাকে না? এই জিনিস তো আমরা পারি কি, এই জিনিস কি আমাদের আলাদা করে দরকার আছে? ওকে, এখন কথা হচ্ছে আমরা একটু চলে আসি যে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্যটা আসলে কত।
তোমাদের সবকিছুই ঠিক আছে, কিন্তু তোমাদের ভুল হয় হচ্ছে মাইক্রোমিটার, ন্যানোমিটার, সেন্টিমিটার দেওয়া নাকি মিটার দেওয়া, এই জায়গাটায় তোমরা ভুল করে ফেলো। দেখা যাবে 4 থেকে 6 তুমি ঠিক রাখছো, ওদিকে ন্যানোমিটার দিয়ে দিছো। তো এই জিনিসগুলা চোখ কান খোলা রাখতে হবে, আর হচ্ছে নিজে একবার লিখতে হবে। আমরা বলি না বারবার যে বাসায় বারবার করে লিখবা? এখন ক্লাসের মধ্যে লেখা মানে কি? ক্লাসের মধ্যে লেখা মানে হচ্ছে তোমাদের এই কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতেছো, এটাই তোমার লেখা। কিন্তু যখন ক্লাস থাকবে না, তখন কিন্তু খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করলে এই জিনিসগুলো মাথায় ধরবে। তো সেটা হচ্ছে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য কত? 4 to 6 মাইক্রোমিটার। ঠিক আছে, 4 to 6 কত মাইক্রোমিটার? একটু জাস্ট আমাকে এই জিনিসটা লিখে রাখো যে 4 to 6 মাইক্রোমিটার। দেখি, রোমানা রানী, সৃষ্টি, হৃদয়, থ্যাংক ইউ। ওকে, ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে আমরা চলে আসি। দেখো এইবার থেকে যা হবে, এত ইজি জিনিস এখন থেকে যা যা পড়াবো সব জিনিসগুলোই খুবই ইজি। ক্রোমোজোমের মূল উপাদান ক্রোমাটিন, এটা আমরা অলরেডি জানি, তাই না? আর ক্রোমোজোমের যে মূল উপাদান সেটা হচ্ছে আমাদের কি? ক্রোমাটিনটা। আর এই যে দেখো, এই ক্রোমাটিনের সাথে যখন হিস্টোনটা যুক্ত হচ্ছে, তখন সেটাকে কি বলা হয়? নিউক্লিওসোম বলা হয়। এই জিনিসগুলো একটু অবশ্যই দেখবা যে হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় এটাকে আমরা কি বলি? নিউক্লিওসোম বলি। তাহলে নর্মালি ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন, আর যখন সেটা হিস্টোনের সাথে যুক্ত হচ্ছে তখন সেটার নাম কি? নিউক্লিওসোম। আচ্ছা, নিচে চলে আসি। দেখো, আমরা কিন্তু ওই ছকটা বেশ অনেকখানি টাইম দিয়ে তোমাদের পড়াইছি। যে জায়গাটায় যতটুকু টাইম দেওয়া দরকার সেই জায়গায় ইনশাল্লাহ ততটুকু টাইমই আমাদের টিচাররা আমরা চেষ্টা করি ইনভেস্ট করার। এখন যে জায়গাগুলোতে দেখবা যে আমি তোমাকে কমেন্ট করতে বলতেছি, ঠিক ওই জায়গাগুলো বেশি করে কমেন্ট করার ট্রাই করবা, কারণ ওই জায়গাগুলো তোমরা বেশি ভুল করো। এই জিনিসটা নিউক্লিওসোম, হিস্টোনের সাথে যুক্ত থাকলে নিউক্লিওসোম বলে। একবার ছবি দেখলে তোমরা ভুলবা না। কিন্তু এই জিনিসটা দেখো তো একটু, হেটেরোক্রোমাটিন বলে একটা জিনিস আছে, আবার হচ্ছে যে ইউক্রোমাটিন বলে একটা জিনিস আছে। ঠিক আছে, দেখো, হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন, এই যে হেটারো আর এই যে ইউ। সচরাচর তুমি দেখবা যে সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে আমরা বলি হচ্ছে ইউক্রোমাটিন। আর এই যে হেটারোক্রোমাটিনের কথা, এখানে আগে একটা কথা লেখা আছে নিষ্ক্রিয়। তাহলে আমাকে একটা কথা বলো তো, যে নিষ্ক্রিয়কে আর সক্রিয়কে পরীক্ষার সময় তোমাকে দিয়ে দিবে যে ক্রোমাটিনের ক্ষেত্রে কোনটি সত্য বা ক্রোমাটিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়, কোনটি সক্রিয় কোনটি নিষ্ক্রিয়, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তুমি কিন্তু ইজিলি জানো যে সেটা হচ্ছে এরকম একটা কথা আমরা ওই পাশে পড়ে আসছিলাম না, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। তা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক যদি তুমি বুঝো, প্রো মানে আদি, ইউ মানে নতুন বা প্রকৃত, তাই না? তা যেটা প্রকৃত, যেটা নামের সাথে ইউ আছে, সেটাই তো বরং সক্রিয় হওয়ার কথা। আর যেটা হেটেরো, সেটা তাহলে নিষ্ক্রিয় হবে। তাহলে আমাকে একটু খালি বলো যে সেটা হচ্ছে যে কোনটা নিষ্ক্রিয় এবং কোনটা সক্রিয়। জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও যে কোনটা নিষ্ক্রিয় এবং কোনটা সক্রিয়। আচ্ছা, গুড, অলরেডি বলতেছো। মৌসুমী, ঋত্বিকা, মমতা, জান্নাতুল, মিম, সৃষ্টি, শ্রুতি। আচ্ছা, গুড। আচ্ছা, চলে আসি। দেখো, ক্রোমাটিড। ক্রোমাটিডের মধ্যে এই ক্রোমাটিডের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে অনেকটা ইজি হয়ে গেছে, তাই না? যে কোনটা ক্রোমাটিড কোনটা ক্রোমাটিন, ভাগ হয়ে যাচ্ছে সিস্টার নন সিস্টার, সবই আমরা জানি। কিন্তু এখানে এই যে কথাটা, এই কথাটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছি, এখানে আরেকবার একটু দেখে রাখি। সেটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে এরা কি হয়ে যায়? ক্রোমাটিডে পরিণত হয়, তাই না? মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিডে পরিণত হয়। তোমাকে প্রশ্ন দিতে পারে যে সেটা হচ্ছে ক্রোমাটিড কোন দশায় দেখা যায়। তো একটু আমাকে বলো তো, ক্রোমাটিড কোন দশায় দেখা যায়? ক্রোমাটিড কোন দশায় দেখা যায়? আমাকে একটু বলো তো। মিথিলা, ফ্রোজ, হৃদয়, ইশরাত, সঞ্জিদা, রোজি, কোশাইরি, স্নিগ্ধা, স্নিগ্ধা, মারিয়া, তানভীর, সেজান। ওকে, সুশান্ত। আচ্ছা, ওকে। জান্নাতুল ফিরদৌস, অ্যানাফেজ কমেন্ট করে ফেলছো আপু। এটা কিন্তু অ্যানাফেজ না, এটা হচ্ছে মেটাফেজ হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, কমেন্টের মধ্যে কিন্তু একটা ভুল পর্যন্ত পাওয়া যেতে পারে, তাই না? তাহলে বাকিদের কমেন্ট দেখলেও কিন্তু বোঝা যায় যে না, এখানে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে। যে সেটা হচ্ছে যে আমাদের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বি ভাবে দুটো অংশে ভাগ দেখা যায়, যেটার নাম হচ্ছে কি? ক্রোমাটিড, তাই তো? তাহলে এটা আমরা পড়ে ফেলছি। আর এখানে আর একটু দরকার নেই, আমরা সরাসরি চলে আসবো হচ্ছে সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে। দেখো, ওকে, কমেন্ট করেছো সুপর্ণা, নীলা, চন্দনা, সৃষ্টি, তানভীর, পরিতোষ, রোমানা, হৃদয়। ওকে, আচ্ছা, দেখো, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের মধ্যে কি পড়তে হবে আমাদের? সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা কথা লেখা আছে, অরঞ্জিত অঞ্চল, তাই না? এটা এটা একটা অরঞ্জিত অঞ্চল। তোমাকে পরীক্ষার সময় সিম্পলি এভাবেই দিয়ে দিতে পারে যে প্রতিটি ক্রোমোজোমে একটি অপরঞ্জিত অঞ্চল আছে। সেটা কি? একটা অরঞ্জিত অঞ্চল আছে, সেটার নামটা আসলে কি? নামটা কি বলো তো? সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, তাই তো? আর এরপরে দেখো, এখানে আরেকটা কথা লেখা আছে যে মানুষের এক্স ক্রোমোজোমে কয়টা বেস পেয়ার আছে?
কয়টা বেস পেয়ার সজ্জা আছে, সেটা হচ্ছে 4,50,000। ঠিক আছে, এটা একটু দেখে রাখবা যে সেটা হচ্ছে 4,50,000। এটা কি আমাদের এখানকার সেন্ট্রোমিয়ারে, যেটা আমরা বলছি মানুষের এক্স ক্রোমোজোমে কয়টা বেস পেয়ার সজ্জা থাকে, তাহলে এক্স পেয়ার ক্রোমোজোমে কয়টা থাকে, 4,50,000 থাকে। ওকে, এরপরে আমরা দেখো নিচে চলে আসি। বাহু থেকে আমাদের খুব বেশি কিছু দরকার নাই, আমাদের চলে আসলাম আমরা কাইনেটোকোর। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে একটা এমসিকিউ তোমাদের পড়তে হবে, যে সেটা হচ্ছে কাইনেটোকোরে কে সংযুক্ত হয়, মাইক্রোটিবিউল। কমেন্ট করো যে কাইনেটোকোরে কে যুক্ত হয়, কমেন্ট করো, কমেন্ট করে জানাও কাইনেটোকোরে কে যুক্ত হয়। তোমাদের পরীক্ষায় এই মাইক্রোটিবিউলের জায়গায় মাইক্রোফিলামেন্ট দিয়ে দিলেই দেখা যাচ্ছে তোমাদের আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভুল করার কোনো সুযোগ নাই। আমাকে বলো যে সেটা হচ্ছে কাইনেটোকোরের সাথে কে যুক্ত হয়, কাইনেটোকোরের সাথে কে যুক্ত হয়, কমেন্ট করো। জান্নাতুল আক্তার মিম, আর কমেন্ট করবো না কেন, তোমার কমেন্ট তো এর আগেও পড়ছি বলেই মনে পড়তেছে। আচ্ছা, মাইক্রোটিবিউল, গতকাল মাইক্রোটিবিউলের একটা কাজ বলছিলাম, মনে আছে কারো? এই তো গতকালকের কথা। গতকালকে কি বলছিলাম, ফ্লাজেলা এবং সিলিয়া রিলেটেড একটা কাজ বলছিলাম। খালি বলো তো যে মাইক্রোটিবিউল কি কাজটা করে, কারো মনে আছে কিনা দেখি। ঋত্বিকা, শাহানাজ, সাধন, মৌসুমী, তানভীর, সিজান। ওকে, একটু আমাকে বলো দেখি। জুই, কণা, ফারিয়া। ওকে, সুব্রত অ্যান্সার করছো বিচলন, ভেরি গুড। সালমান, ওসামা তসলিমা, পরিতোষ, বিচলন, রাইট। কালকে আমরা বলছিলাম না যে ফ্লাজেলা এবং সিলিয়া সৃষ্টি করে কে, সৃষ্টি করছিল একজন, আর তারপরে মাইক্রোটিবিউল কি করছিল, ওদের বিচলনে সহযোগিতা করছিল, তাই না? এই যে অ্যান্সার কিন্তু দিতে পারছো। সুপর্ণা, রোমানা, ফ্রোজ, সোবা, মারিফা। ওকে, ভেরি গুড। রানী। আচ্ছা, এবার আসো নিচে চলে আসি। ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ারের মধ্যে কি লেখা আছে দেখো তো। মাইটোসিসের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ার দেখা যায়। এই জিনিস কিন্তু আমরা জানি যে কোন উপদশায় আমাদের দেখা যায়, এটা আমরা খুব বেশি এখানে আর পড়বো না। এটার অন্য নাম হচ্ছে ইডিওমিয়ার, এই নামটা একটু কমেন্ট করো। সেটা হচ্ছে ক্রোমোমিয়ারের অপর নাম কি, ক্রোমোমিয়ারের অপর নাম কি, একটু কমেন্ট করে জানাও আমাকে। ক্রোমোমিয়ারের অপর নাম কি দেখি। বিচলন কিন্তু অনেক কমেন্ট করতেছো, তার মানে বোঝা গেল যে তোমরা ভালো পড়ছো। ভেরি গুড। এরকম এইটাই জাস্ট আমাদের দরকার, যে সেটা হচ্ছে যে তোমাদের এই পড়াগুলো তোমরা মাথায় রাখতে পারতেছো। তাসনিন, চন্দনা, পরিতোষ, আমি জানি এটা তোমার বাবার আইডি, তাহলে তোমার নামটা একটু বলো যাতে তোমার নামটা মনে রাখতে পারি। ওকে, সৃষ্টি, ইডিওমিয়ার, ইতি রহমান, তোমার কমেন্ট এর আগেও পড়া হয়েছে। জিএম ফয়সাল, রানী। ওকে, সুব্রত বলছো ইডিওমিয়ার, রাইট। তাহলে এইখানে ক্রোমোমিয়ার এবং এটার নাম হচ্ছে ইডিওমিয়ার, ঠিক আছে? ওকে, গুড। এরপর আমরা চলে আসি গৌণকুঞ্চন বলে একটা জিনিস আছে, তাই না? এই গৌণকুঞ্চনকে বলা হয় নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। তোমার পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, অপশনে দুটো জিনিস দেয়া থাকবে, গৌণকুঞ্চন এবং মুখ্য কুঞ্চন অপশনে দেয়া থাকবে, এটা কিন্তু পারতে হবে। ওকে, জ্যোতি, ঠিক আছে। রানী ইসলাম, তোমার নাম হচ্ছে লামিশা, আমি কি নাম এখন মুখস্থ করবো? আচ্ছা, দেখা যাক পারি কিনা। আচ্ছা দেখি, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চলকে আমরা বলি কি বলতো, গৌণকুঞ্চন। সবাই একটু কমেন্ট করে জানাও যে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল কোনটাকে বলা হয়। এখানকার দেখো, এই এতখানি লাইনের মধ্যে দুইটা তিনটার বেশি এমসিকিউ কিন্তু আমি পড়াচ্ছি না, এর পরের পেজগুলোতেও এরকমই দেখবা যে দুইটা তিনটা চারটা ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু নাই। এইটুক জিনিস যদি কমেন্ট করে অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু খুব খারাপ কথা। একটু আমাকে বলো, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল কাকে বলা হয়? নাসনিন জাহান, ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই আসবেন। অসীম রয়, মারিফা, সুব্রত। ওকে, ইতি, গৌণকুঞ্চন। আচ্ছা, মৌসুমী সাহা, সেকেন্ডারি কনস্ট্রিকশন। ওকে, তন্নি, বিউটি বইটা কি, সাধন। ওকে, গৌণকুঞ্চন, তাই না? পারছি আমরা, গুড। এরপর আমরা স্যাটেলাইটে চলে আসি। দেখো, স্যাটেলাইটে চলে আসলাম, এখানে একটা কথা লেখা আছে, ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়, তোমরা এটা সম্পর্কে জানো। কিন্তু যে জিনিসটা আমাদের একটু লাগবে সেটা হলো এই, যে এখানে দেখো দুইটা তিনটা কথা লেখা আছে, যে তুলা, পাট এবং ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ছোলার 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। সবাই একটু কমেন্ট করবা, ছোলার কয় নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? ছোলার কয় নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, একটু আমাকে বলো দেখি, তোমাদের ক্লাসের দিকে ফোকাস আছে কিনা। কালকের চেয়ে কিন্তু আজকে ক্লাস অনেক বেশি সহজ, কারণ গতকাল অনেক কমপ্লেক্স
অনেকগুলো অর্গানেলি ছিল, অনেকগুলো অঙ্গাণুর, অনেক কাজ, অনেক গঠন, অনেক জটিল। কিন্তু আজকে তুলনামূলক কিন্তু পড়া কম। অতএব তোমাদের মাথায় থাকতে হবে যে আমি কিভাবে ক্লাসে অ্যাটেন্ড করে ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করে ক্লাসটা শেষ করতে পারি। ওকে, আচ্ছা। জ্যোতি কমেন্ট করেছো ছোলা এক, নাকি নাম মনে আছে তাহলে? ঋত্বিকা, পাওলমি, সাধন, সালমান, রানী কমেন্ট করেছো, দ্যাট মিনস হচ্ছে লামিশা, তাই তো? আচ্ছা, ওকে। তৌফিক, তৌফিক অনেকক্ষণ পরে মনে হয় আবার অ্যাটেন্ড করলা। গৌণকুঞ্চন, অনুরূপা সাহা, সুরাইয়া, ইশরাত। ওকে, দেখো চলে আসি নিচে, টেলোমিয়ারের মধ্যে চলে আসি। টেলোমিয়ার খুবই সহজ একটা জিনিস, কিন্তু এখান থেকে আমাদের দুটো জিনিস পড়তে হবে। কয়টা বললাম? দুইটা। কি কি সেগুলো দেখি একটু। সেটা হচ্ছে এই যে বিজ্ঞানী জে মুলার এই টেলোমিয়ারকে নামকরণ করেছেন এবং আবিষ্কার করেছেন। তাহলে টেলোমিয়ারের সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িত? বিজ্ঞানী জে মুলার। এবং কথা হচ্ছে মানুষের জরারোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে। মানুষের জরারোধ বলতে আসলে কি বোঝায়? মানুষের জরারোধ বলতে বোঝানো হয় মানুষকে কম বয়স্ক রাখা, মানুষকে বয়স্ক হইতে না দেওয়া। তাহলে তোমার পরীক্ষায় দিতে পারে যে মানুষের বার্ধক্য ঠেকানোর জন্য কোনটিকে দায়ী মনে করা হয়, সেটা হচ্ছে টেলোমিয়ারকে মনে করা হয়। আর টেলোমিয়ারের সাথে কার নাম জড়িত একটু কমেন্ট করো তো। তৌফিক কমেন্ট করছো, লামিশা কমেন্ট করছো, রুমানা কমেন্ট করছো, হৃদয় 1 নাম্বার বলতেছো, রাইট। জে মুলার, তাই তো? জে মুলারের নামটা কিন্তু ভোলা যাবে না, খুব সহজ একটা নাম। জে মুলার, ওনার সাথে হচ্ছে টেলোমিয়ারের সম্পর্ক রয়েছে এবং তারা বলতে চাইছেন যেটা, যে এটা বার্ধক্য রোধ করতে বা জরা রোধ করতে হেল্প করে। শেষ। এখন আমরা নিচে চলে আসি, দেখো দাগানো লাইনগুলো অবশ্যই একবার করে রিডিং দিয়ে যাবা। পেলিকল নামে একটা জিনিস আছে। এই যে পেলিকল, খেয়াল করো, ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণী আছে, কল্পনা করা হয়, এটাকে বলা হয় কি? পেলিকল। তোমার পরীক্ষায় তুমি তো জানো তাই না, বিভিন্ন জিনিসের আবরণী আমাদের পড়তে হয়। সালমান, সাফওয়ান, তোমার নাম হচ্ছে তাবাসসুম। ওকে, দেখি এতগুলা নাম, ক্রোমোজোমের নাম তোমার সংখ্যা তোমাদের মুখস্থ করাইলাম, এখন তোমাদের নাম আমার মুখস্থ করতে হবে নাকি? আচ্ছা, দেখি। এরপরে আমরা দেখি যেখানে কি আছে, ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণীর নাম দেওয়া আছে, সেটা হচ্ছে পেলিকল। যেমন দেখো, হৃৎপিণ্ডের আবরণীর নাম আছে, তাই না? ফুসফুসের আবরণীর নাম আছে, তারপরে বৃক্কের, যকৃতের আবরণীর নাম আছে। সেরকম ক্রোমোজোমের একটা আবরণীর নাম কিন্তু কল্পনা করা হয়েছে, বলা হয় না যে এটা আবরণীটা আছে, যেটা একটা কাল্পনিক একটা আবরণী। কিন্তু কাল্পনিক হলেও পরীক্ষার জন্য আসা কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার, তাই না? তাহলে নামটা পড়ে ফেলতে হবে। ক্রোমোজোমের পাতলা আবরণীকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পেলিকল। ওকে, দেখি এর মধ্যে কে কে কমেন্ট করে ফেলছো। শিপ্রা, নীলা, সাইমা, স্নিগ্ধা, রোজি, আরবিনা, তানভীর, তৌফিক, জুই, সৃষ্টি, শিপ্রা। ওকে, জান্নাতুল ফেরদৌসি, অহনা। ওকে, কমেন্ট করে ফেলছি। আচ্ছা, শামিমা, ঠিক আছে, চলে আসো। তাহলে আমাদের ক্রোমোজোমের ব্যাপারটা কিন্তু এখানে শেষ হইলো। এরপরে এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠায় অনেকগুলো ছক আছে। প্রত্যেকটা ছক আমার আলাদা করে বলার দরকার নাই। উপরে যা যা আলোচনা হয়েছে এই আলোচনাগুলোর সার অংশ এখানে আছে। কিন্তু এই লাইনটা একটু পড়াই দিয়ে যাই তোমাদের। অনেক সময় দেখা যায় যে না বলে দিলে ক্লাসে একবার তোমাদের মাথায় থাকে না। সেটা হচ্ছে এরা ক্রোমোজোমের ডার্ক ব্যান্ড হিসেবে অবস্থিত। ঠিক আছে, এরা ক্রোমোজোমের ডার্ক ব্যান্ড হিসেবে অবস্থিত। কারা? ক্রোমোমিয়ারের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে এরা ক্রোমোজোমের ডার্ক ব্যান্ড হিসেবে অবস্থিত। ওকে, এই পৃষ্ঠায় যে ছকগুলো আছে অবশ্যই একবার রিডিং দেওয়ার চেষ্টা করবা। ক্রোমাটিড, ক্রোমাটিন বা ক্রোমোজোম, ক্রোমাটিড, এগুলো একটু পড়বা, ঠিক আছে? আর এই জিনিসগুলো তো খুব সহজ, তোমরা জানো যে সেটা হচ্ছে ক্রোমোজোমের যে প্রকারভেদ আছে সংখ্যা অনুযায়ী বলা হয়, তারপরে হচ্ছে যে দেখতে কেমন সেই অনুযায়ী আমরা বলি। মনোসেন্ট্রিক, অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে কোনটা পাওয়া যায় একটু কমেন্ট করো। কমেন্ট করো যে সেটা হচ্ছে যে অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে কোনটা দেখা যায়। বলো। ওকে, মনোসেন্ট্রিক। তৌফিক কমেন্ট করছো, রুমানা কমেন্ট করছো, সুব্রত, নুসরাত, ঋত্বিকা, সাধন, সৃষ্টি। ওকে, তাহলে মনোসেন্ট্রিকের ভিতরে আছে হচ্ছে অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে মনোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়, আমরা পড়ছি এটা। এরপরে চলে আসো, মনোসেন্ট্রিক যেখানে আছে অবশ্যই সেখানে ডাইসেন্ট্রিক থাকবে, তাই না? এগুলো তো অবশ্যই থাকবে, তাই তো? এখন দেখি আমরা পারি কিনা। ডাইসেন্ট্রিকের মধ্যে আসলে সেরকম কিছু না, কিন্তু দেখো পলিসেন্ট্রিকের মধ্যে কিন্তু একটা কথা লেখা আছে। সেটা কি? কলা গাছের কয়েকটি প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। এখন মনে রাখবা কিভাবে? মনে রাখবা কিভাবে যে কলার ক্ষেত্রে পলিসেন্ট্রিক পাওয়া যায়? পলি মানে কি? পলি মানে বহু, তাই না? তুমি যখন কলার গাছের দিকে তাকাবা, একটা সিঙ্গেল কলা কখনো দেখছো নাকি আমারে বলো? সিঙ্গেল কলা কলা গাছে কখনো দেখছো? দেখো নাই। কলা কিভাবে থাকে? থোকা আকারে থাকে, তাই না? অনেকগুলা কলা একসাথে থাকে, তার মানে কি কলা বহু কলা নিয়ে গঠিত। কলার যে ফলটা থাকবে, তাই না, অনেকগুলা কলা থাকে একসাথে। তাহলে কলা দিয়ে মনে রাখবা যে কলা হচ্ছে এখানে কি
গাছে যখন তুমি তাকাবা তখন অনেকগুলো ইয়া করে পাবা, অর্থাৎ বহু হবে, ঠিক আছে? তাহলে কলাতে পলিসেন্ট্রিকটা পাওয়া যায়। ডিফিউজড এর ক্ষেত্রে আমাদের খুব বেশি দরকার নাই, অ্যাসেন্ট্রিক নিয়েও আমাদের চিন্তিত হইতে হবে না। আমরা এবার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এখান থেকে বিভিন্ন সময় কোশ্চেন আসছে, অতএব তোমাদের খুব ভালো করে পড়তে হবে, অথচ তোমরা এটা কিন্তু পারো। তোমরা জানো এই VLJI তোমরা অনেক আগের থেকে পড়ে আসতেছো, যে কোনোটা ভি এর মতো, কোনোটা এল, কোনোটা জে, কোনোটা আই, তাই না? এটা আমরা কিন্তু আগের থেকে পারি। আচ্ছা দেখি এর মধ্যে কমেন্ট করে ফেলছো কে? ঋত্বিকা, চৈতি, রণবীর, জান্নাতুল, মমতাজ, সাধন, তানভীর, তৌফিক, অদ্রিতা, আরবিনা, অনন্যা পাল। ওকে গুড, চলে আসি এবারে এখানে। দেখো যে সেটা হচ্ছে মধ্যকেন্দ্রিক। মধ্যকেন্দ্রিক মানে হচ্ছে মাঝখানে সেন্টার, পারবা তাই না? এটা সোলানাম ডায়াগ্রামের কথা লেখা আছে, সোলানাম ডায়াগ্রামের সব কয়টির ক্ষেত্রে এটা পাওয়া যায়। উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, এটাও তোমরা পারবা। এটা এল এর মতো দেখতে, এখানে খুব জটিল কিছুই নাই কিন্তু। যেখান থেকে তোমাদের সমস্যা হবে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, এখানে দেখো তো কি লেখা আছে, এখানে লেখা আছে জে এর মতো দেখা যায়, তাই তো? এবং এখানে একটা নাম লেখা আছে ঘেটকচু। এই ঘেটকচু শব্দটা যেন একটু পরীক্ষার সময় তোমাদের ভুল না যায়, একটু কমেন্ট করে ফেলবা যে সেটা হচ্ছে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণ কোনটা। অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণটা আমাকে একটু কমেন্ট করে বলো। অ্যাক্রোসেন্ট্রিকের ক্রোমোজোমটা আমাকে একটু কমেন্ট করে বলো যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় পাওয়া যায়। ঘেটকচুতে পাওয়া যায়। ওকে, তৌফিক কমেন্ট করছো, চৈতি বলছো, উম্মে সুমায়া, GM ফয়সাল, ওকে, রানি ইসলাম মানে হচ্ছে কি যেন বলছো, লামিশা মনে হয় না? আচ্ছা, জাকিয়া, শ্রেয়া, ওকে। ঘেটকচুতে তাহলে কি থাকবে? অ্যাক্রোসেন্ট্রিক থাকবে, তাই তো? আর প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক, এখান থেকে কোন এমসিকিউটা আমাদের পড়তে হবে বলো তো, দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এইটাই, যে মানুষের, খেয়াল করো, মানুষের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। মানুষের কোন ক্রোমোজোমটা থাকে না? তুমি ক্রোমোজোমের ডিভিশন পড়তেছো, তুমি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুযায়ী ভাগ পড়তেছো, অথচ তুমি যদি এটা না জানো যে মানুষের কোনটা থাকে না, তাহলে কিন্তু হবে না। মানুষের কোনটা থাকে না আমাকে একটু কমেন্ট করো, মানুষের কোনটা থাকে না। আর অবশ্যই একটা জিনিসের জন্য 100% প্রিপেয়ার থাকবা, সেটা হচ্ছে ইংলিশ এবং বাংলা। তোমাকে যেটা ইংলিশে দেওয়া হচ্ছে সেটা তোমাকে বাংলায়ও দেওয়া হতে পারে, তাই না? তাহলে টেলোসেন্ট্রিক, তারপরে হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এদের বাংলাটাও পড়তে হবে, ইংলিশটাও পড়তে হবে। তাহলে কমেন্ট করো মানুষের কোনটা নাই, মানুষের কোন প্রকারেরটা থাকে না। ভেরি গুড, অলরেডি বলে ফেলতেছো। শ্রেয়া, সুবা, চৈতি, ইতি, জান্নাতুল ফেরদৌসি, সঞ্জিদা, টেলোসেন্ট্রিক। তাহলে মানুষের কোনটা থাকে না? মানুষের থাকে না হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ভেরি গুড, এটা পারতে হবে। ঋত্বিকা, তাহলে এরপরে দেখো সেক্স ক্রোমোজোম সম্পর্কে, অটোজোম সম্পর্কে তোমরা যথেষ্ট ভালো জানো যে এখানে 22 জোড়া আছে, ওখানে 1 জোড়া আছে। এগুলো পড়ে আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না, আমরা সোজাসুরি চলে আসি হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে। দু একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেগুলো কি আসতে পারে সেগুলো আমরা একটু পড়ে ফেলি। প্রথমত দেখো তারা যেটা বলতেছেন যে সেটা হলো এই ডিএনএ এর মধ্যে, এই ডিএনএ যেটা আমরা বলি যে ক্রোমোজোমের মধ্যে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, আর আছে হচ্ছে আমাদের প্রোটিন, তাই না? ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। তো ডিএনএ থাকে কতটুকু? 45 ভাগের কথা বলছে। ডিএনএ কতটুকু থাকে? 45 ভাগ থাকে। আচ্ছা, আর একটা কথা বলা আছে যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1। তাহলে তোমরা প্রথমে একটু কমেন্ট করো যে ডিএনএ এর শতকরা পরিমাণ কত? ডিএনএ এর শতকরা পরিমাণ কত? আমাদের এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ শতকরা পরিমাণ কত আমাকে একটু বলো। ভেরি গুড, ভেরি গুড, অলরেডি কিন্তু তোমরা বলা শুরু করছো। 45%, তাই না? ডিএনএ তে হচ্ছে 45%। তাহলে জান্নাতুল কমেন্ট করছো, শাহনাজ, শুভা, রাইসা, ঈশিতা, রানী, ইসলাম, লামিশা মনে হয়, তাই না? সুরাইয়া, ওকে, সাধন মন্ডল, ওকে। দেখো তাহলে এইখানে আমরা পারতে হবে সেটা হচ্ছে যে ডিএনএ তে কত আছে? 45%। আর পার্সেন্টেজটা কত? ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের পার্সেন্টেজ কত? 1:1। তোমার পরীক্ষার সময় কিন্তু আদ্রিব জামান সামির, কালকে তোমার কমেন্ট না পড়ার জন্য মোটামুটি তুমি কিন্তু বেশ ফুঁসে উঠতেছিলা, আজকে তোমার কমেন্ট আমি আগেই পড়ে ফেললাম। আচ্ছা, তাহলে 1:1। তাহলে এই যে 1:1 তোমার পরীক্ষার সময় দিয়ে দিতে পারে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ এর অনুপাত কত। অ্যান্সার কি একই না? 1:1 তো আর চেঞ্জ হবে না, তাই না বলো? তাহলে এইটা কিন্তু খেয়াল রাখবা পরীক্ষায়, যে ডিএনএ হিস্টোন প্রোটিন বা হিস্টোন আগে দিয়ে দিছে বলে কোনো মান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে অনুপাতটা কত একটু আমাকে বলো তো? 1:1, তাই না? যাক, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতেছো যখন, তোমাদের অ্যান্সার গুলো কিন্তু পারফেক্ট হচ্ছে। আমি যেগুলো ভুল হচ্ছে দু একটা চোখে পড়তেছে, আমি চেষ্টা করব তোমাদের বলে দেওয়ার জন্য।
ডিএনএ জানো, আরএনএ নাম জানো, এগুলো খুবই সহজ তোমাদের জন্য। প্রোটিনে তাহলে চলে আসো, খুবই সহজ একটা কথা লিখছে যে সেটা হচ্ছে ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ কিন্তু 55 ভাগ, তাই না? তাহলে ওইটা যদি 45 হয় এটা তো 55 হবে, খুবই স্বাভাবিক, এখানে আসলে পড়ার কিছু নাই। আর প্রোটামিন পাওয়া যায় হচ্ছে শুক্রাণুর ক্রোমোজোমে, এই জিনিস এখান থেকে পড়ার দরকার নাই। এগুলো তোমরা কোষ যে রসায়ন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার 5, সেই চ্যাপ্টারে খুব ভালোভাবে এগুলো পাবা। এগুলো এই চ্যাপ্টার থেকে পড়তে হবে না, ঠিক আছে? উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আমাদের কি এখান থেকে পড়তে হবে? আচ্ছা, এখান থেকে আমাদের পড়ার কিছু নাই। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে দেখো তো দুটো জিনিসের কথা লেখা আছে, কি কি সেগুলো? ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্নর মধ্যে কি কি লেখা আছে? সেটার মধ্যে লেখা আছে হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ, তাই না? এরা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে একটি উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের কথা লেখো। সাদিয়া আঞ্জুম, পড়ছি আপু, তোমার কমেন্ট আগেও পড়ছি। আচ্ছা, চলে আসো। সেখানে হচ্ছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজের কথা লেখা আছে, পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে। আমরা চলে আসছি, এই যে একটা ছক পাওয়া গেছে অনেকক্ষণ পর, তাই না? একটা ছক পাওয়া গেছে। ছক মানে ইম্পর্টেন্ট, কিন্তু কি ইম্পর্টেন্ট সেটা একটু দেখে ফেলি। আসো, ধাতব আয়ন কি কি আছে? ক্যাফে, কি আছে? ক্যাফে আছে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো এখানে কোন কোন আয়ন আছে। ক্রোমোজোমের আয়ন হচ্ছে ক্যাফে, দেখি কমেন্ট করো। ক্রোমোজোমের আয়ন কি? ক্রোমোজোমের আয়ন কি? কমেন্ট করো। ক্রোমোজোমের আয়ন কি? ভেরি গুড। জাকিয়া, তৌফিক, জান্নাতুল, মিম, শাম্মী, সবাই বলতেছো ক্যাফে। ওকে, তৌফিক, ফয়সাল, রোমানা, নীলকমল, ওকে। হ্যাঁ, তাহলে ক্রোমোজোমের আয়ন হচ্ছে ক্যাফে, ভেরি গুড। এখন দেখো, এইখানে একটা কথা লেখা আছে, ভুল মোটেও করা যাবে না। আমরা তো হিস্টোন 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 অনেকবার বলছি, তাই না? বারবার খালি হিস্টোন হিস্টোন আসে। খেয়াল করে দেখো, নন হিস্টোন আছে 500 ধরনের। এইটা কিন্তু পরীক্ষার সময় হঠাৎ করে খেয়াল আসবে না, কারণ সবাই মনে করবে যে ও আচ্ছা, হিস্টোন মনে হয় 500 ধরনের, কারণ যেহেতু হিস্টোনের কথা বারবার শুনি তাহলে ওইটারই সংখ্যা বেশি হবে। কিন্তু দেখো, বিভিন্ন প্রকার হিস্টোন মাত্র 4 ধরনের, আর এইখানে দেওয়া আছে নন হিস্টোন প্রায় 500 ধরনের। এটা কিন্তু পরীক্ষায় ভুল করা যাবে না। তাহলে একটু হালকা করে বলে ফেলো তো আমাকে, যে নন হিস্টোন কয় ধরনের হয়? নন হিস্টোন কয় ধরনের হয় একটু বলে ফেলো। অলরেডি বলে ফেলতেছো। তৌফিক বলে ফেলছো, জান্নাতুল, মিম বলে ফেলছো, আরবিনা বলতেছো, রিঙ্কি, ভেরি গুড। যে সেটা হচ্ছে 500 ধরনের হয়। এখান থেকে আমাদের কিছু দরকার নেই, আমরা সোজাসুজি চলে আসবো হচ্ছে এইখানে। দেখো, ক্রোমোজোমের কাজ লেখা আছে, কোনটা কি? এই চ্যাপ্টারে দেখবা এরকম অনেক কিছু আছে, বংশগতির ধারক কোনটা, বাহক কোনটা, ভৌত কোনটা, রাসায়নিক কোনটা, অনেক ধরনের আছে, তাই না? এগুলা নিয়ে আমরা লাস্টে কথা বলবো, এগুলো এখন আমি বলতেছি না। তারপরও যেহেতু সামনে আসছে আমরা একটু দেখে যাই। সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক, কিন্তু কোন ধরনের বলতো? এটা কিন্তু ভৌত, ঠিক আছে? এটা হলো ভৌত ধারক এবং বাহক। তাহলে ক্রোমোজোম হচ্ছে ভৌত ধারক এবং বাহক, ঠিক আছে? এটা মনে রাখবে। আর হচ্ছে যে এখানে একটা কথা লেখা আছে, জিন হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? জিন হচ্ছে কি হিসেবে কাজ করে? ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। এটা কিন্তু পড়তে হবে, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, তাই না? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কিন্তু জিনকে। তাহলে যেখানে মাস্টার ব্লুপ্রিন্টের কথা আসবে, এটা কিন্তু ম্যাথ কোশ্চেন, তোমরা জানো ম্যাথ কোশ্চেন কিন্তু কখনোই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা ম্যাথ কোশ্চেন, তাহলে ম্যাথ কোশ্চেন অবশ্যই পারতে হবে যে ব্লুপ্রিন্ট কাকে বলা হয়। ব্লুপ্রিন্ট বলা হয় হচ্ছে জিনকে। এখানে দুইটা কথা আমরা বলি, সেটা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট, ঠিক আছে? মাস্টার ব্লুপ্রিন্ট, তাহলে মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিন। আর মাস্টার মলিকিউল কোনটা? তাহলে মাস্টার মলিকিউল হচ্ছে আমাদের ডিএনএ। এবার দেখো, বি ক্রোমোজোম বলে একটা কথা লেখা আছে, ভুট্টাতে আছে এবং উলট চন্ডালের কথা লেখা আছে। এই দুইটা উদ্ভিদে কি পাওয়া যায়? বি ক্রোমোজোম পাওয়া যায়। তাহলে এটা একটু জানবা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে, যে সেটা হইতেছে যে আমাদের বি ক্রোমোজোম কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে বি ক্রোমোজোম পাওয়া যায় কোথায়? ভুট্টাতে বি ক্রোমোজোম পাওয়া যায় এবং উলট চন্ডালে বি ক্রোমোজোম পাওয়া যায়। ভুট্টাতে বি ক্রোমোজোম পাওয়া যায় এবং উলট চন্ডালে বি ক্রোমোজোম পাওয়া যায়। সবাই কমেন্ট করো কোথায় কোথায় পাওয়া যায়, কমেন্ট করে জানাও কোথায় কোথায় আমরা পাই বি ক্রোমোজোম। দেখি কি বলতেছো। হ্যাঁ, এই তো অলরেডি বলে ফেলছো। সাইমা রেজা, সেলিম, পূজা, উম্মে সুমাইয়া, তানভীর, তৌফিক। হ্যাঁ, ভুট্টা এবং হচ্ছে উলট চন্ডাল, ঠিক আছে? এই দুইটাতে আমরা পাওয়া যায় কি বলতো?
আমরা এই দুইটাতে পাবো হচ্ছে বি ক্রোমোজোম পাবো। ওকে, এরপর আমরা নিচে চলে আসি। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রথমেই যে জিনিসটা অবশ্যই তোমরা জানো, নিউক্লিক অ্যাসিডের বলতেই তোমরা ডিএনএ বোঝো, আরএনএ বোঝো, তাই না? অবশ্যই তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। কিন্তু এই যে ডিএনএ আরএনএ, এই দুইটা জিনিসের কনসেপ্ট কার কাছ থেকে আসছে দেখো তো? বিজ্ঞানী লেভিনের কাছ থেকে। ওনারা কি করেছে যে ডিএনএ এবং আরএনএ নামে দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের কথা ওনারা আলাদা করে দিছে। এবং এই যে কোসেল, এই কোসেল কি করেছে, নিউক্লিক অ্যাসিড যে দুই ধরনের নাইট্রোজেন বেস দিয়ে নির্মিত এইটাকে শনাক্ত করেছেন। এই জন্য উনি নোবেল প্রাইজ পাইছেন। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অনেক সময় কোশ্চেন থাকে যে ভাইয়া সব বিজ্ঞানীর নাম কি পড়বো কিনা, সব পুরস্কার কি পড়তে হবে কিনা, সব সাল পড়তে হবে কিনা। সবকিছু তো পড়া লাগে না, নোবেল প্রাইজের গুলো তো বেশি গুরুত্ব দিতে হয়, তাই না? আমরা কখনোই আসলে বলতে পারি না যে কারটা আসবে পরীক্ষায়, কিন্তু তারপরেও নোবেল প্রাইজের সাল তুমি নিশ্চয়ই মিস করে যাবা না, নোবেল প্রাইজ কেন পাইছিল সেটাও তুমি মিস করবা না। এই যে কোসেল, উনি এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে দুই ধরনের বেস থাকে, পিউরিন পাইরিমিডিন, আমরা একটু পরেই দেখবো, ওই দুইটা জিনিসকে শনাক্ত করছে, সাথে সুগার ফসফরিক অ্যাসিডকে শনাক্ত করছে। এই জন্য তিনি নোবেল প্রাইজ পাইছিলেন। তাহলে কোসেলের কথাটা মনে রাখবা যে কোসেল নোবেল প্রাইজ পাইছিল কিন্তু পিউরিন এবং পাইরিমিডিনের জন্য। আর এই যে লেভিন, উনি বলতে চাইছে যে ডিএনএও আছে আরএনএও আছে, অর্থাৎ দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে দুইটা কিন্তু দুই ধরনের কোশ্চেন। একটাতে হচ্ছে বিজ্ঞানী লেভিন উনি বলতে চাইছে যে ডিএনএ আরএনএ দুই ধরনের, আরেকটাতে হচ্ছে পিউরিন পাইরিমিডিন দুই ধরনের নিউক্লিক বেজ আছে, যারা হচ্ছে নাইট্রোজেন বেজ আছে, যারা কিনা এই নিউক্লিক অ্যাসিডটাকে গঠন করে। ওইটার জন্য নোবেল পাইছেন কোসেল। ওকে, ওইটা আমরা শেষ করছি। এবার আমরা নিচের দিকে একটু যাই। এই কথাটা পরীক্ষার সময় খুব বেশি ভুল হয়, খুব খুব বেশি ভুল হয়। আরএনএর কত ভাগ আছে সাইটোপ্লাজমে? 90 ভাগ আছে সাইটোপ্লাজমে, তাই বাকি 10 ভাগ তো নিউক্লিয়াস আছে, থাকবে স্বাভাবিক, তাই না? তাহলে আরএনএ, আরএনএ বলতেই যে আমরা সবসময় চিন্তা করি যে আরএনএ তো নিউক্লিক অ্যাসিড, তা নিউক্লিক অ্যাসিড কই থাকবে? নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিয়াসে থাকবে। খেয়াল করে দেখো, আরএনএর কত ভাগ সাইটোপ্লাজমে আছে? 90 ভাগ সাইটোপ্লাজমে আছে, ঠিক আছে? তাহলে এই জিনিস কিন্তু পরীক্ষায় কোনোভাবে ভুল করা যাবে না যে আরএনএ বইলেই যে নিউক্লিক অ্যাসিড মানেই সব ঠেলে নিউক্লিয়াসের মধ্যে ঠেলে দিতে হবে, এমনটা কিন্তু না। সবাই একটু কমেন্ট করো যে আরএনএ সবচেয়ে বেশি কোথায় থাকে, আরএনএ সবচেয়ে বেশি কোথায় থাকে? দেখি কে পারে। সৃষ্টি, এস এম মাহি, শাহনাজ রহমান, রণবীর, তানভীর, সেজান, সুব্রত, তৌফিক, মৌসুমী, জাকি আফরোজ। ওকে, 90%, আর মানে বুঝে ফেলছো যে 90%ই হচ্ছে সাইটোপ্লাজমে থাকে। ওকে, এবার আমরা দেখো নিচের দিকে একটা কথায় আসি, মাস্টার মলিকিউল, তাই না? মাস্টার মলিকিউল জিনিসটা আমরা পেয়ে গেলাম। যে মাস্টার মলিকিউল কাকে বলা হয়? নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য ধারণ করে বলে একে মাস্টার মলিকিউল বলা হয়। অর্থাৎ ডিএনএ কেই সাধারণত আমরা মাস্টার মলিকিউল হিসেবে ডেকে থাকি। এখন একটা জিনিস তোমাদের, একটা ট্রিক্স একটু শিখাই দিই তোমাদের, এইটা একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু মনোযোগ দিয়ে শুনবা, এবং মনোযোগ দিয়ে শোনার পরে আমাকে একটু বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝছি বা বুঝি নাই। না বুঝলে আরেকবার বুঝাই দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আজকে আমাদের এমনিতেই চ্যাপ্টার ছোট, যে অংশটুকু আছে খুব দ্রুত দেখবা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হয়তোবা 10 মিনিট বেশি লাগতে পারে, 15 মিনিট বেশি লাগতে পারে, তার জন্য আবার তোমরা আমাকে কেলাবা, হ্যাঁ ঠিক আছে, ওরকম করা যাবে পরবর্তীতে। আচ্ছা, তাহলে মাস্টার মলিকিউল দেখো, মনে রাখার টেকনিকটা হচ্ছে এই যে যে জিনিসগুলোর সাথে একটা কেমিক্যাল কেমিক্যাল গন্ধ পাওয়া যাবে সেই জিনিসটার অ্যান্সার হবে ডিএনএ। কি বলছি? যে জিনিসটার সাথে একটা কেমিক্যাল কেমিক্যাল গন্ধ পাওয়া যাবে সেটার অ্যান্সারই হবে হচ্ছে ডিএনএ। যেমন দেখো, মাস্টার মলিকিউল, এই মলিকিউল শব্দটা যখন তুমি দেখো, মলিকিউল কি কেমিস্ট্রিতে থাকে না? তার মানে এটা একটা কেমিক্যাল একটা ব্যাপার আছে না? তাহলে এটার অ্যান্সার হবে ডিএনএ। ডিএনএ তো একটা কেমিক্যাল, তাই না? ডিএনএ ফুল ফর্মটা তুমি আমাকে বলো, ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড শুনতে কি কেমিক্যাল কেমিক্যাল লাগতেছে না? তাহলে এই কেমিক্যাল কেমিক্যাল যে অ্যান্সার, এটা কেমিক্যাল কেমিক্যাল কোশ্চেনের সাথে জড়িত। তাহলে মাস্টার মলিকিউল, মলিকিউল কোথায় থাকে? কেমিস্ট্রিতে থাকে। তাহলে এইটাও তো একটা অ্যাসিড, তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে মাস্টার মলিকিউল বললে অ্যান্সার হবে কি হবে? ডিএনএ। আর যদি বলা হয় মাস্টার ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট শব্দটা দেখে এর মধ্যে কি মনে হয় কোনোভাবেই যে কোনো কেমিক্যাল জিনিস আছে? ব্লু প্রিন্টের মধ্যে কোনো কেমিক্যাল আছে? এখানে তো কিন্তু কোনো কেমিক্যাল মনে হচ্ছে না। তাহলে এটার অ্যান্সার হবে কি? জিন। আর যেখানে বংশগতির ভৌত জিনিসপত্র পাওয়া, যেখানে লেখা আছে বংশগতির ভৌত বাহক এবং ধারক কে, তাহলে বংশগতির ভৌত তোমাকে বলেই দিচ্ছে, ভৌত শব্দের সাথে রাসায়নিকের কোনো মিল আছে? মিল তো নাই। তাহলে অ্যান্সার কি হবে? ক্রোমোসোম। কিন্তু যদি তোমাকে বলে বংশগতির রাসায়নিক ভিত্তিকে, তাহলে সেখানে কি হবে অ্যান্সার? সেখানে অ্যান্সার হবে হচ্ছে
আমাদের ডিএনএ। বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ। তাহলে বংশগতির রাসায়নিক ভিত্তি এবং হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। দেখো রাসায়নিক দেখছো, অ্যান্সার হয়ে গেছে ডিএনএ। আবার হচ্ছে তোমার ভৌত দেখছো, অ্যান্সার হয়ে গেছে ক্রোমোজোম। এইটুক জিনিস কি ক্লিয়ার কিনা আমাকে বলো, এটুক কি ক্লিয়ার? সবাই কমেন্ট করতেছো। সৃষ্টি, শাহনাজ, মৌসুমী, ঋত্বিকা, নাসরিন সুলতানা, সেলিম, মমতাজ, আর এস রোজি, সাদিয়া আঞ্জুম, তৌফিক, কৃষ্ণা, অনন্যা, জান্নাতুল, হ্যাঁ তসলিমা, আমজাদ, ঠিকই বলছো। রাসায়নিক বললে ডিএনএ, ভৌত হচ্ছে ক্রোমোজোম। ওকে, এটা কি ক্লিয়ার? ওকে গুড। তৌফিক ওকে 100% ক্লিয়ার, থ্যাংক ইউ। আব্দুল গনি ওকে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা আগাইতে থাকি, দেখি আমাদের কথা সামনে যদি আমরা পাই এটার সাথে মিল পাই কিনা, আমরা সেটাই দেখব। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। তোমরা নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর ছবি আঁকাও নাই, এরকম কোনো পাবলিক নাই যে ডিএনএ এর ছবি আঁকায় নাই। আর ডিএনএ এর ছবি যে একবার আঁকাইছে সেই জানে যে ডিএনএ এর মধ্যে এই তিনটা জিনিস আছে। পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, ফসফরিক অ্যাসিড আছে। এটা তোমরা জানো, খুব ভালো মতো জানো। পেন্টোজ সুগারের মধ্যে একটু গল্প আছে, সেটা কি বলতো? যে সেটা হচ্ছে যে রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার, তাই না? এই জিনিসগুলো নিয়ে একটু কথা হয়। যে সেটা হচ্ছে যদি রাইবোজ সুগার থাকে তাহলে সেখানে আরএনএ হবে, আর যদি ডিঅক্সি রাইবোজ, যেখান থেকে একটা অক্সিজেন চলে গেছে, সেরকম যদি কিছু হয় তাহলে সেখানে থাকবে হচ্ছে আমাদের আরএনএ, তাই না? ডিএনএ থাকবে। তাহলে এই জিনিস কিন্তু আমরা অলরেডি পারি। তা আমরা একটু নিচে চলে আসি তো, রাইবোজ সুগারের মধ্যে কি পড়াশোনা আছে। রাইবোজ সুগারের মধ্যে কি পড়াশোনা আছে ও আমরা পারি, আমরা এখানে বেশি সময় দিব না। কিন্তু একটা সহজ এমসিকিউ, পরীক্ষার সময় কঠিন এমসিকিউ পারার চাইতে সহজ এমসিকিউ ভুল যাতে না হয় সেটা নিশ্চিত করাটা বেশি জরুরি। কারণ একটা কঠিন জিনিস দেখা যাচ্ছে 1000 জনের মধ্যে 900 জনই ভুল করবে, কিন্তু একটা সহজ জিনিস কিন্তু 1000 জনের মধ্যে 995 জনই হয়তো বা পারবে। অতএব ওই জিনিসটা না পারলে কিন্তু ক্ষতিটা হবে বেশি। ডিঅক্সিরাইবোজ সুগারের কত নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকে খেয়াল করো, কয় নাম্বার কার্বনে। এত কিছু পড়ে এই অংশটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কিন্তু এটা পারতে হবে আমাদের, বুঝতে পেরেছো? যে সেটা হলো কি, ডিঅক্সিরাইবোজ সুগারের কয় নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত, কমেন্ট করে জানাও। ডিঅক্সিরাইবোজ সুগারের কত নাম্বার কার্বনে আমাদের অক্সিজেনটা অনুপস্থিত থাকে, কয় নাম্বার সেটা? 2 নাম্বার। ঠিক আছে, সহজ জিনিস না? দেখো তো, নামের সাথে আছে ডি, অ্যান্সারের মধ্যেও আছে 2, সহজ কথা। তাহলে নামের মধ্যে আছে ডি, অ্যান্সারের মধ্যে আছে কত? 2। তাহলে তসলিমা, সুব্রত, সেলিম, উম্মে সুমাইয়া, নাসরিন, হৃদয়, সুশান্ত, গোলদার, সম্ভবত কি একটা নাম বলেছিলা ভাইয়া বা আপু, আই এম রিয়েলি সরি, আমি মনে রাখতে পারি নাই। আচ্ছা, তাসনিন জাহান, রিঙ্কি, কুন্ডু, অদ্রিতা, তানভীর ওকে, সাধন, সুরাইয়া ওকে 2 নাম্বার, ভেরি গুড, পারছো। আচ্ছা, পিউরিন আর পাইরিমিডিন, এটা খুবই সহজ একটা জিনিস। পরীক্ষায় কি আসবে? কোনটি পাইরিমিডিন, কোনটি পিউরিন, তাই না? সহজ জিনিস না? দেখো তো, যেটার নাম বড় কোনটার নাম বড়? পাইরিমিডিনের নাম বড়। তাহলে পাইরিমিডিনের যদি নাম বড় হয় তাহলে এটার উদাহরণ হবে কি? কাট, CUT, কাট। ঠিক আছে, তাহলে কি বলো, পাইরিমিডিন নামটা কি বড় না? তাহলে পাইরিমিডিন নামটা বড়, এখানে সদস্য সংখ্যাও বেশি। সদস্য সংখ্যা কয়জন? 3 জন। CUT কে কে? সাইটোসিন, ইউরাসিল এবং হচ্ছে কি থাইমিন। ঠিক আছে, এই জিনিসটা একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করো। পাইরিমিডিনের উদাহরণ কি পড়লাম? CUT, কাট। ওকে, সৃষ্টি কমেন্ট করেছো, জান্নাতুল মিম কমেন্ট করেছো, তৃষ্ণা কমেন্ট করেছো, হ্যাঁ উম্মে সুমাইয়া রাইট, সেটা হচ্ছে কাট। এরপরে পিউরিন যেটা আছে, পিউরিনের মধ্যে তাহলে বাকি 2 জন থাকবে, অ্যাডেনিন এবং গুয়ানিন থাকবে, তাই না? এটা তো আমাদের সহজ হয়ে যায়, এগুলো আমরা পারবো, সমস্যা নাই। আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আরএনএ তে কোনটা থাকে আর ডিএনএ তে কোনটা থাকে, তাই না? এরকম একটা ব্যাপার আছে। তাহলে এইখানে একটা কথা দেখো তো, লেখা আছে কিনা যে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কোনটা থাকে? ইউরাসিল থাকে। আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তার মানে ডিএনএ তে কোনটা থাকবে? ইউরাসিলটা থাকবে না, তাই না? সহজ জিনিস। তাহলে আরএনএ তে কোনটা থাকে? ইউরাসিল থাকে। এইটা তোমরা অলরেডি জানো, এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না। আচ্ছা, গুয়ানো শব্দের অর্থ কি? সিবার্ড বা বাদুড়ের পরন্ত মল, এগুলো সম্পর্কে তোমরা জানো। নিউক্লিওসাইড, আর যদি তোমার হচ্ছে যে একটা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা বলি হচ্ছে নিউক্লিওটাইড, তাই না? দেখো তো এখানে একটা কথা লেখা আছে কিনা, খেয়াল করো। সহজ জিনিস, পরীক্ষায় কিন্তু এরকম সহজ জিনিস ভুল করা যাবে না। তোমাকে বলা হয়েছে যে নিউক্লিওসাইড, তাহলে নিউক্লিওসাইডের মধ্যে কি আছে?
ক্ষারক এবং সুগার, ক্ষারক এবং সুগার এই দুইটা জিনিস নিয়ে তৈরি হবে হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। ক্ষারক এবং সুগার এই দুইটা জিনিস নিয়ে কি তৈরি হবে? নিউক্লিওসাইড তৈরি হবে। খেয়াল করে দেখো তো, আমাকে একটা কথা বলো, এখানে আছে ক্ষারক আর এখানে আছে সুগার, দুইটার কোনোটাতেই কি ট আছে? আছে? ট আছে? ট কিন্তু নাই, তাই না? তাহলে এইখানে আমরা খেয়াল রাখবো যে সেটা হচ্ছে ক্ষারক এবং সুগার এই দুইটার কোনোটাতেই কিন্তু ট নাই, অতএব এই দুইটা যখন যুক্ত হবে তখন যুক্ত তৈরি হবে কি? সাইড। আর যখন একটু নিচে চলে আসবো, খেয়াল করো, যখন একটু নিচে চলে আসছি তখন কি হয়েছে? এই যে খেয়াল করো, ফসফেট যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে? ফসফেট। ট আছে, এখানেও ট আছে। তোমার পরীক্ষার সময় সিম্পলি প্রশ্ন দিবে যে সেটা হচ্ছে যে নিউক্লিওটাইডের অংশ কোনটি, নিউক্লিওটাইডের অংশ নয় কোনটি। দেখা যাবে যে এই ট এর জন্য তুমি অ্যান্সার করতে কনফিউজ হয়ে গেলা, যে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড কনফিউজ হয়ে যাচ্ছ। তাহলে আমাকে বলো, ট থাকলে টাইড, ট মানে কি? ট মানে টাইড, এইটা যেন তোমাদের ভুল না যায়। ট মানে কি? দেখি কমেন্ট করে আমাকে বলো তো, ট মানে কি? ট মানে কি? ট মানে টাইড, এই তো, ভেরি গুড। হ্যাঁ, তাহলে হচ্ছে সবাই যে অ্যান্সার করা শুরু করেছো, রিঙ্কি, রণবীর, ঋত্বিকা, নাসরিন, ওকে, ভেরি গুড। হ্যাঁ, টতে হচ্ছে টাইড। ওকে, ঋত্বিকা, টাইট না, টাইট না, টাইট বানাই দিও না, টাইড, টাইড। ওকে ওকে, আচ্ছা চলে আসো নিচে। এগুলো আমাদের খুব সহজ জিনিস, একটু রিডিং দিতে পারো। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের প্রকার, প্রথমেই তো ডিএনএ। এই ডিএনএ তে এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেন তোমরা পারো না। ডিএনএ সম্পর্কে তোমরা সবই কম বেশি জানো, তবে 3-4-5টা জায়গা আছে যে জায়গাগুলো খুব বেশি ভুল হয়। দেখি তো আমরা ভুলগুলো আইডেন্টিফাই করতে পারি কিনা। আচ্ছা, প্রথমেই হচ্ছে যে ডিএনএ একটা বৃহদাণুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি। কমেন্ট করো, দেখো বলছিলাম একটা কেমিক্যাল কেমিক্যাল ভাইব আছে, আণবিক ভিত্তি শব্দটা যে লেখা আছে, আণবিক শব্দটা শুনে কখনো কি মনে হবে এটার অ্যান্সার ক্রোমোজোম? তোমাদের যে টেকনিকটা শিখাই দিলাম, এরপরে কি মনে হবে আণবিক দেখে যে এটা ক্রোমোজোম হবে অ্যান্সার? আণবিক শব্দটার সাথে কি একটা অনু অনু ব্যাপার আছে না? তার মানে কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানেই অ্যান্সার কি হবে? ডিএনএ। দেখো, বংশগতির আণবিক ভিত্তি ভুল হবে, এরপর পরীক্ষার সময় দিবে বংশগতির আণবিক ভিত্তি কি, জৈব ভিত্তি কি, পরীক্ষার সময় দেখতে থাকবা আর ভুল করে চিন্তা করবা, আরে এটা অ্যান্সার ক্রোমোজোম হবে না ডিএনএ হবে, কি হবে আর পারি না। তাহলে এই যে এখন কি আর কোনো সমস্যা আছে বলো? আণবিক ভিত্তি কি? ডিএনএ, পেরে গেছো। আচ্ছা, এরপরে একটু সহজ একটা জিনিস দেখবা, যে মানুষের ডিপ্লয়েড কোষে কতটুকু ডিএনএ থাকে? খুবই কম, খুবই কম। সেটা হচ্ছে 5 থেকে 6 পিকোগ্রাম থাকে, 5 থেকে 6 পিকোগ্রাম থাকে। পরীক্ষার সময় আমার মনে হয় না এরকম করবে, তারপরে একটু দেখে রাখা ভালো, তাই না? যে 5 এবং 10-এর পাওয়ার কত? 10-এর পাওয়ার হচ্ছে -12 গ্রাম, ঠিক আছে না? এখানে এটা একটু জেনে রাখবা, 10-এর পাওয়ার কত? -12 গ্রাম, তার মানে পিকোগ্রাম হচ্ছে 10-এর পাওয়ার -12, তাই তো? 5 থেকে 6 পিকোগ্রাম থাকে, একটু দেখে রাখলাম। এরপর আমরা ডিএনএর গঠনের ক্ষেত্রে আমরা সবই জানি, কিন্তু একটা ব্যাপার আছে। রঞ্জন পদ্ধতিতে তোমরা এক জায়গায় পড়ছিলা ফুলজিন রঞ্জক। দেখো, এই ফুলজিনটা আসছেও কিন্তু ফুলজিন থেকে, রবার্ট ফুলজিন, এই নাম কি পরীক্ষায় দিবে? ফুলজিন রঞ্জকের আবিষ্কারক কে? ফুলজিন রঞ্জকের আবিষ্কারক ফুলজিন তুমি এমনি জানো, অতএব ওইটা তোমার পরীক্ষায় লাগবে না। তোমার লাগবে শার্গাপস রুল। এই শার্গাপস রুল অনুসারে কারা কারা সমান থাকে? শার্গাপস রুল অনুসারে কারা কারা সমান থাকে? এ এবং টি এবং জি আর সি, তাই না? এগুলা হচ্ছে আমাদের কি সমান সমান থাকবে। তাহলে এটা কিন্তু পারতে হবে পরীক্ষায় যে এটা কার রুল, এটা হচ্ছে শার্গাপসের রুল। আচ্ছা, এরপরে আমাকে একটু বলো যে সেটা হচ্ছে, দেখো নিচে এখানে কি লেখা আছে, ডিএনএ ডাবল হেলিক্স মডেল নামে একটা কথা লেখা আছে, পাইছো? ডিএনএ ডাবল হেলিক্স মডেল, এই যে ডাবল হেলিক্স মডেল, এই ডাবল হেলিক্স মডেলটা কার কাছ থেকে আসছে? ওয়াটসন এবং ক্রিক। কত সালে রূপরেখাটা দিয়েছেন এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই পারতে হবে, কারণ কি বলো, এটার সাথে নোবেল প্রাইজের সম্পর্ক আছে না? মনে আছে? ওয়াটসন এবং ক্রিকের এই ঘটনার সাথে কিসের সাথে সম্পর্ক? নোবেল প্রাইজের সাথে সম্পর্ক আছে না? আর যে জিনিসের সাথে নোবেল প্রাইজের সম্পর্ক আছে সেই বিজ্ঞানীর নাম এবং সেই সাল, ফরজ, এটা মুখস্থ রাখা। তাহলে এটা কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে, তাই না? যে ডিএনএ ডাবল হেলিক্সের সাথে কার নাম জড়িত? সেখানে হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের নাম জড়িত, এবং কত সালে এই জিনিসটা দেওয়া হয়েছে? 1953 সালে দেওয়া হয়েছে। এবার একটু নিচে যাই, দেখো এই যে এই জায়গাটায় চলে আসো। তোমরা সবটাই জানো যে এ এবং টি এবং জিসি, তাই না? এখানে হচ্ছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের একটা ব্যাপার আছে। তো এইখানে আমরা দেখি যে এ এবং টি এটা 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত, এবং জিসি কি 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত, এবং ওয়াটসন এবং ক্রিক
খেয়াল করে দেখো, পেঁচানো সিঁড়ির না একটা মডেল দিছে, যেটা আমরা একটু আগে উপরে পড়ে আসছিলাম, তাই না, ডাবল হেলিক্স। আচ্ছা, কিন্তু নোবেল পুরস্কারের সালটা দেখো তো কত, 1962 সাল। এই জিনিস কিন্তু পরীক্ষায় ভুল করা খুব সহজ জিনিস, যে 1953 সালে তারা এই মডেলটা প্রণয়ন করছেন, এবং 1900 কত সালে তারা নোবেল প্রাইজ পাইছেন, 1962 সালে কিন্তু তারা নোবেল প্রাইজ পাইছে। একটু আমাকে নোবেল প্রাইজ যে সালটা একটু কমেন্ট করবা, যে কত সালে নোবেল প্রাইজ পেয়েছে, একটু কমেন্ট করে জানাও যে কত সালে নোবেল প্রাইজ পাইছে। মমতাজ কমেন্ট করছো, নীলা কমেন্ট করছো, তারেক, তন্নি, সঞ্জিদা, তিশা, ইতি রহমান। ওকে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। 1962 এবং 1963 দুইটা সালের মধ্যেই এখানে সমস্যা আছে। সমস্যাটা এরকম যে সেটা হচ্ছে তারা 62 সালে, অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে 62 সালে তাদেরকে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে যে হ্যাঁ তারা নোবেল প্রাইজ পাইছে, কিন্তু তারা রিসিভ করছে 1963 সালে। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো? তোমাদের পরীক্ষায় এরকম ক্লোজ অপশন ক্রিয়েট করবে না যে 62 63 দুইটাই দিয়ে দিছে। এরকম কোশ্চেন কখনো এমবিবিএস পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় আসে নাই, আসবেও না। ঠিক আছে, মনে রাখবা। ওকে, এবার আমরা সোজাসুজি চলে আসবো হচ্ছে আমাদের যে ধাপ আছে। দেখো, এই যে এইখানে যে এমসিকিউ আছে, তোমরা অনেক দিন থেকেই পড়তেছো, খুব জটিল কিছুই না, সহজ একটা বিষয়, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখনো বই নিয়ে তোমাদের কনফিউশন হচ্ছে, আমি তোমাদেরকে এই জিনিসটা আরো একবার একটু বলি। সেটা হচ্ছে 1962-তে অফিসিয়াল করা হয়েছে, 1963-তে তাদেরকে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এইভাবে ইতিহাস এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে। ওকে, তোমরা দুইটা সালই মনে রাখো, 1962ও মনে রাখো, 1963ও মনে রাখো, তবে লেটেস্ট এডিশনের বইতে যেটা আছে ওইটাই তোমরা ফলো করার ট্রাই করবা। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসো। সেটা হইলো যে আমাদের ডিএনএ অণুর সূত্র, ডিএনএ অণুর সূত্রের প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। কখনো অ্যাংস্ট্রম আর হচ্ছে যে ন্যানোমিটার, এই দুইটা কখনো একসাথে পড়বা না, ঠিক আছে, আলাদা আলাদা পড়বা। এই দুইটা সবসময় আলাদা পড়বা। অতএব তুমি যদি অ্যাংস্ট্রম পড়ো তাহলে অ্যাংস্ট্রম পড়বা, যদি ন্যানোমিটার পড়ো তাহলে ন্যানোমিটার পড়বা, কখনোই দুইটা একসাথে পড়বা না, যে কোনো একটা পড়ো। তাহলে অ্যাংস্ট্রম কত? ডিএনএ অণুর সূত্রের প্রতিটি প্যাচ বা দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আচ্ছা, আর এরপরে দেওয়া আছে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব, ঠিক আছে, এটা পড়বা। প্রতিটি প্যাচে হেলিক্সের ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম, এই জিনিসটাও পড়তে হবে, ঠিক আছে, যে প্রতিটি ব্যাচে এখানে কত, যে আমাদের দুইটির ব্যাস কত, 20 অ্যাংস্ট্রম, এটাও একটু দেখবা। ওকে, আর এখানে প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের দূরত্ব কয়টা দেওয়া আছে দেখো তো, সংখ্যা হলো 10 জোড়া, আর হাইড্রোজেন বন্ড আছে হচ্ছে 25টা। একটু কমেন্ট করে আমাকে জানাও যে হাইড্রোজেন বন্ড কয়টা আছে, এটা একটু আমাকে বলো যে হাইড্রোজেন বন্ড এখানে কয়টা আছে। ডিএনএ এর কাজ, ওকে, ডিএনএ এর কাজের মধ্যে দেখো যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আবার সেই জিনিস, গাঠনিক উপাদান, যখন তোমাকে বলা হইতেছে গাঠনিক উপাদান, তখন কি একটা কেমিক্যাল স্ট্রাকচার হিসেবে এটা সামনে আসে কিনা বলো তো? এটা কি একটা কেমিক্যাল স্ট্রাকচার হিসেবে সামনে আসে না? তাহলে অ্যান্সার কি? ডিএনএ। আণবিক ভিত্তি, ডিএনএ। বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করা, এই যে বৈশিষ্ট্যর কথা বলতেছে, বৈশিষ্ট্য কিসে থাকে? একটা বডির মধ্যে থাকে, তাই না, একটা লিভিং জিনিসের মধ্যে থাকে, তাহলে এখানেও একটা কেমিক্যাল ব্যাপার স্যাপার আছে, তাহলে সেটার অ্যান্সার কি? ডিএনএ। যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ, আবার সেই একই কথা। পরিবৃত্তি, পরিবৃত্তি মানে কি? মিউটেশন। তো মিউটেশন তো ডিএনএ তেই হয়, তাই না? তাহলে মিউটেশন কি ডিএনএ ছাড়া অন্য কোথাও হবে? তাহলে পরিবৃত্তির সাথেও কি আসবে? ডিএনএ আসবে। আর জৈবিক সংকেত, এই জৈবিক সংকেত এটা কি ক্রোমোজোমের মধ্যে আসা সম্ভব না? তো এটাতেও সেই ডিএনএটাই কিন্তু অ্যান্সার হিসেবে আসবে। তাহলে এই জিনিসগুলো খেয়াল করো, আমরা যে ওই যে কেমিক্যাল রিলেটেড একটা ব্যাপার বলছিলাম, ওই জিনিসটার সাথে কিন্তু এই জিনিসটা এইভাবে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, ডিএনএ কিভাবে কাজ করে আমরা খুব ভালো করে এগুলো উপরেই দেখে ফেলছি, এখানে আর ডিটেলস কিছু নাই। আমরা নিচে চলে আসি। দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? আমাদের আরএনএ, তাই না? আমরা আরএনএ এর যে 90 ভাগ সাইটোপ্লাজমে থাকে, এই যে কিন্তু তোমরা অলরেডি বলেছো এর আগে। মমতাজ, মৌসুমী, জান্নাতুর, সাধন, অসীম, রোমানা, তাবাসসুম, সুমাইয়া, তামিমা, জুই, রণবীর, সুরাইয়া, তৌফিক। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ডিএনএ তে যেখানে তোমার হলো আরএনএ এর শতকরা 90 ভাগ যে সাইটোপ্লাজমে থাকে, এটা তোমরা অলরেডি বলছো, এই জিনিস আর এখান থেকে আমাদের লাগতেছে না।
এখানে প্রত্যেকটা আরএনএ থেকে অল্প কিছু পড়াশোনা আছে, সেই অল্প কিছু পড়াশোনাটা আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে। 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। আরএনএর যে প্রকারভেদ তার মধ্যে কয় ধরনের টিআরএনএ আছে সবাই একটু বলো। 31 থেকে 42 ধরনের টিআরএনএ আছে। আর এই যে টিআরএনএ, এই টিআরএনএটার কিন্তু ক্লোভার লিফ নামে একটা মডেল আছে, আর সেখানে 5টা বাহু আর 4টা ফাঁস থাকে। এই ছবিটা দেখলেই সেই জিনিসটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কয়টা বাহু আছে এবং কয়টা ফাঁস আছে। জাস্ট এটা একটু আমাকে বলো যে কয়টা বাহু এবং কয়টা ফাঁস। কমেন্ট করো 5 আর 4। 5 আর 4 কমেন্ট করলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে 31 থেকে 42। হ্যাঁ, ইতি বলছে 31 থেকে 42। ওম্মে সোমায়া। ওকে, আমাদের ম্যাক্সিমাম আর 10 মিনিট লাগতে পারে, 10 মিনিট বা 12 মিনিট, এর বেশি লাগবে না। এবং যেটা বলছি এটাই লাগবে। ওকে, এর বেশি সময় আমাদের লাগবে না। গতকাল যেরকম অনেকক্ষণ সময় ক্লাস হয়েছিল, আজকে অত বেশি লাগবে না। ঠিক আছে, আজকে আমরা দ্রুতই শেষ করতে পারবো। তাহলে 31 থেকে 42 সবাই কমেন্ট করছো, দেখি কে কে কমেন্ট করলো না। সুরায়া, মমতাজ, স্নিগ্ধা, জিএম ফয়সাল, আব্দুল গনি, ঋত্বিকা, সুব্রত, সঞ্জিদা, ভেরি গুড। আচ্ছা দেখো, তাহলে 5 এবং 4 কি? 5টা বাহু থাকে এবং 4টা ফাঁস থাকে। কোন ধরনের মডেলের কথা লেখা আছে? ক্লোভার লিফ মডেলের কথা লেখা আছে। ওকে, এবং আমরা এখানে চলে আসি। দেখো এখানে একটা কথা একটু খেয়াল রাখবা যে সবসময় এসিসি ধারায় সজ্জিত থাকে। সবসময়ের কথা লেখা আছে যে টিআরএন এর 3 প্রান্তক সূত্রক, এবং সবসময় কি সেটা এসিসি এইটাই ধারায় বেসটা সজ্জিত থাকবে। আমরা জাস্ট দেখে নিলাম। ওকে, এবার আমরা একটা কথা লেখো, এখানে লেখা আছে কোথা থেকে টিআরএনএ সৃষ্টি হয়, এটা একটু বলে রাখলাম। ডিএনএ থেকে টিআরএনএটা সৃষ্টি হবে। কোথা থেকে সৃষ্টি হবে? ডিএনএ থেকে টিআরএনএটা সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা হচ্ছে, এটার কাজ। জাস্ট একবার রিডিং দিয়ে বা ভালো হবে। বার্তাবহ আরএনএ বা এমআরএনএ, আমরা কিন্তু এমআরএনএ তে চলে আসলাম। এমআরএনএ হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ নামে পরিচিত না? এবং সবাই তোমরা জানো যে এই মেসেঞ্জার আরএনএ যেটা আছে, এই মেসেঞ্জার আরএনএটাই কিন্তু একটা সময় কিসে পরিণত হয়? প্রোটিনে পরিণত হয়, তাই না? তাহলে এই যে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের যে বার্তা, এই সংশ্লেষণের বার্তাটা সে বহন করে। তাহলে যদি বলা হয় যে এমআরএনএ এর কাজ কি, এমআরএনএ এর কাজ হচ্ছে বার্তা বহন করা। কিসের বার্তা বহন করে? প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে। এবার ভুল হওয়ার মতো দুইটা জিনিস তোমাদের দেখাই। ভুল হওয়ার মতো কেন বললাম খেয়াল করো। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, এই জিনিসটা যার নামের সাথে আছে রাইবোজোম, যার নামের সাথে আছে রাইবোজোম, সে কি সংখ্যায় বেশি থাকবে না? তাহলে এই যে খেয়াল করো 80 থেকে 90 ভাগই কিন্তু আরআরএনএ। যে জিনিসটা নিয়ে সবসময় কথা হয় না, আমরা এমআরএনএ বেশি পড়ি বা টিআরএনএ পড়ি, কিন্তু আরআরএনএ কিন্তু বেশিরভাগ সময় পড়া হয় না। তাহলে এই আরআরএনএ হচ্ছে সংখ্যায় সবচেয়ে বেশি। একটু আমাকে কমেন্ট করে জানাও যে কোন আরএনএ সংখ্যায় সবচেয়ে বেশি থাকে, কোন আরএনএর পরিমাণ সবচেয়ে বেশি থাকে, একটু আমাকে কমেন্ট করে জানাও। কোন আরএনএ সংখ্যায় সবচেয়ে বেশি থাকে? হ্যাঁ, অলরেডি কিন্তু কমেন্ট করা শুরু হয়েছে। সেটা করছে যে নীলা, মৌসুমী, সৃষ্টি, সুরাইয়া, রণবীর, তাসনিন, সাদিয়া। হ্যাঁ, আরএনএ সংখ্যায় সবচেয়ে বেশি থাকে। ইতি কমেন্ট করছো। এই লাস্ট 10 মিনিটস টু 12 মিনিটস এর মধ্যে যারা কমেন্ট করতেছো, যারা লাস্ট পর্যন্ত থাকবা, তাদের আলটিমেটলি পুরো চ্যাপ্টারটাই হয়ে গেল। কারণ যারা এখনো আসো এরা ডেফিনেটলি কালকেও ক্লাস করছো। ভেরি গুড। সব মিলায় আমাদের পুরো ক্লাসটা কিন্তু শেষ হচ্ছে। আচ্ছা, পাওলমি কমেন্ট করছো রাইবোজোমাল আরএনএ এটা সবচেয়ে বেশি থাকে, এটা আমরা পড়ে ফেলছি। এরপরে চলে আসো, দেখো এখানে কি লেখা আছে যে বংশগতীয় আরএনএ, তাই না? বংশগতীয় আরএনএ, এই বংশগতীয় আরএনএ এর মধ্যে একটা শব্দ দেখো তো কি লেখা? জিআরএনএ, তাই তো? তাহলে জিআরএনএ বা বংশগতীয় আরএনএ কোথায় পাওয়া যায়? জিআরএনএ বা বংশগতীয় আরএনএ কোথায় পাওয়া যায়? ভাইরাসে পাওয়া যায়, তাই না? তাহলে ভাইরাসের দেহে যদি তোমাকে বলা হয় যে ভাইরাসের দেহে কোন আরএনএটা পাওয়া যায়, তাহলে কি হবে? সেটা হবে হচ্ছে জিআরএনএ। তবে এইটার চেয়েও ইম্পর্টেন্ট যেটা, তুমি এমআরএনএ এর সাথে প্রোটিন পড়ে আসছো, কিন্তু খেয়াল করে দেখো তো কোন আরএনএ এর কাজ, প্রধান কাজ প্রোটিন তৈরি করা। এটার অ্যান্সার কিন্তু জিআরএনএ। এই জিনিস যদি না দেখো তাহলে পারবা না। এই জিনিস না দেখলে কখনোই পারবা না, যে সেটা হচ্ছে যে জিআরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। তাহলে আমি কোশ্চেন বলতেছি, তুমি একটু আমাকে অ্যান্সার করো। সেটা হচ্ছে প্রধান কাজ প্রোটিন তৈরি করা কোন আরএনএ এর? কোন আরএনএ এর প্রধান কাজ প্রোটিন তৈরি করা? দেখি আমাকে একটু বলো তো, কোন আরএনএ এর প্রধান কাজ প্রোটিন তৈরি করা? ওকে, অলরেডি অ্যান্সার আসতেছে। কোন আরএনএ এর প্রধান কাজ প্রোটিন তৈরি করা? নীলা কমেন্ট করছো, সৃষ্টি কমেন্ট করছো, আফরিন কমেন্ট করছো, ঋতিকা, ইশরাত, জিআরএনএ, রোমান আফরোজ, সুশান্ত, গোলদার, তিশা আক্তার, সঞ্জিদা, তিশা। ওকে, তাহলে এটা পারলা। আর মাইনর আরএনএ, ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, মাইনর আরএনএ বা এমআইআরএনএ, তাই না? এই যে একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস একটু তোমাদের দেখাই।
আমরা সবচেয়ে উপরে চলে আসছি, তাই না? দেখো, পরীক্ষার সময় একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে মাইনর আরএনএ। মাইনর মানে ক্ষুদ্র, তাই না? তাহলে পরীক্ষার সময় তোমাকে দিল যে সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কোনটা, তুমি সুন্দরভাবে দাগায় দিলা মাইনর আরএনএ। যেহেতু মাইনর, তাহলে মাইনর আরএনএই হবে। খেয়াল করো, সবচেয়ে ক্ষুদ্রাকার কোনটা? সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রাকার কোনটা? টিআরএনএ। তাহলে সবাই একটু কমেন্ট করো। দেখছো, এই ট্রিকি জিনিসগুলো যদি ক্লাসে না বলে দিই তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল হয়ে যাবে, আর তুমি নিজে না দাগাইলেও ভুল হবে। যেমন জিআরএন এর প্রধান কাজ প্রোটিন তৈরি করা, এটা না পড়া থাকলে তুমি পারবা না। সেরকমই সবচেয়ে ক্ষুদ্র কোনটা, এটা দিলে পারে মাইনর আরএনএ দাগাই দিতে পারে 90% ছেলে পেলে। তাহলে এটা তোমাকে অবশ্যই পারতে হবে যে সেটা হচ্ছে যে টিআরএনএ হলো সবচেয়ে ক্ষুদ্রাকার। তাহলে এটা একটু কমেন্ট করে আমাকে বলো যে সেটা হচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কোনটা। সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কোনটা, একটু আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, টিআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। ভেরি গুড, ইতি, ঋত্বিকা, রিমঝিম, অর্থি। ওকে, টিআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, পারছো। আচ্ছা, আমাদের আরএনএও কিন্তু শেষ, ঠিক আছে? আমাদের আরএনএর ভিতরে কিন্তু আর সেরকম কোনো পড়াশোনা নাই। ডিএনএ রেপ্লিকেশন আমরা শুধুমাত্র এটাই জানবো যে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কোনটা হয়। তা আমাদের ক্ষেত্রে আমরা সবাই অলরেডি জানি যে সেটা হচ্ছে যে আমাদের এই ডিএনএ রেপ্লিকেশন হয় হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএটা রেপ্লিকেট হয়। এবং এখানে বিজ্ঞানী সুয়েকা উনি মানব হেলাকোষ এবং সাইমন উনি ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে এটা পর্যবেক্ষণ করেছেন। দ্যাটস ইট। আমরা একটা রিডিং দিয়ে রাখবো, কিন্তু আমাদের মেইনলি যেটা পরীক্ষার জন্য লাগবে সেটা হচ্ছে যে আমাদের ডিএনএটা রেপ্লিকেশন হয় কোন পদ্ধতিতে। আমরা অলরেডি পড়ে ফেলছি ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। ওকে, আচ্ছা, প্রথমত যে জিনিসটা আমাদের লাগে এখান থেকে যে সেটা হচ্ছে যে আমাদের এই রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি। রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদানের মধ্যে যে জিনিসটা অবশ্যই অবশ্যই পড়বা সেটা হচ্ছে যে এখানে এখানে দেখো ড্রসোফিলাতে 50,000 জায়গার কথা আছে। এখানে কয়েকটা এনজাইম আছে, হেলিকেজ, প্রাইমেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, জাইডেজ এবং হচ্ছে টপোআইসোমারেজ। তোমার পরীক্ষার প্রশ্ন কিভাবে দিবে বলো তো? তোমার পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে এইভাবে যে নিচের কোনটি রেপ্লিকেশনের প্রয়োজনীয় এনজাইম নয়। আচ্ছা, এরপরে এর ভিতরে কি আমরা ধাপ পড়বো? না, ধাপ আমরা মোটেও পড়বো না। আমরা জাস্ট দেখো, এই যে হেলিকেজ আছে, হেলিকেজটা কি করে? হেলিকেজটা কিন্তু প্রথমে আমাদের রেপ্লিকেশন ফর্কটা তৈরি করতে হেল্প করে। তাহলে তোমাকে পরীক্ষায় দিবে যে রেপ্লিকেশন ফর্ক তৈরিতে হেল্প করে কে? রেপ্লিকেশন ফর্ক তৈরিতে হেল্প করে হচ্ছে হেলিকেজ। তাহলে এটা একটা সহজ জিনিস যে হেলিকেজ আসবে, বাইন্ড করবে এবং এই চেইনটা খোলার মাধ্যমে কি করবে? রেপ্লিকেশন ফর্ক তৈরিতে হেল্প করবে। ওকে, টপোআইসোমারেজ এবং সিঙ্গেল স্ট্র্যান্ড এন্ড বাইন্ডিং প্রোটিন। টপোআইসোমারেজ কি করতেছে দেখো তো, কি লেখা আছে যে আদি কোষে এই কাজটি জাইরেজ এনজাইম করে থাকে। টপোআইসোমারেজটা কি করতেছে? পুনরায় জোড়া লাগতে দেয় না। এই জিনিসটা একটু দেখবা যে টপোআইসোমারেজ কি করতে দেয় না? জড়ো হতে দেয় না। অর্থাৎ তুমি যে প্যাচটা খুলে ফেলছো, এই প্যাচটা যেন আবার আগের জায়গায় চলে আসতে না পারে, এই জিনিসটাকে হ্যান্ডেল করে কে? টপোআইসোমারেজ। আর আদি কোষে এই সেম কাজটা করে থাকে হচ্ছে গাইরেজ এনজাইম। তোমার পরীক্ষায় কিন্তু এইটা দিতে পারে যে সেটা হচ্ছে যে আদি কোষে টপোআইসোমারেজ এনজাইমের পরিবর্তে কোনটি থাকে? সেটা হচ্ছে গাইরেজ এনজাইম থাকে। আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটাও তোমরা জানো যে এটাও কিন্তু কি হয় না? যুক্ত হইতে দেয় না। সরাসরি চলে আসবা হচ্ছে এই যে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ তুমি জানো যে নতুন স্ট্র্যান্ড 5 to 3 প্রাইম অভিমুখী হয়, এগুলা আলাদা করে বলার কিছু নাই। এখানে ক্ষুদ্র একটা স্ট্র্যান্ড আছে যেটাকে আরএনএ প্রাইমার বলা হয়। যেটা আমাদের পরীক্ষায় এখানে একটা ছক আছে, দেখো এই ছকটা আমাদের লাগবে এবং এই ছকটা তোমাদের সহজে আমি বলে দিচ্ছি যে ছকে কি পড়লে পরে তোমাদের হয়ে যাবে। এইখানে ওকাজাকি খণ্ড সম্পর্কেও তোমরা জানো, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, এমসিকিউতে অনেক সময় আসে এটা, যে সেটা হচ্ছে ডিএনএ অণু রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খণ্ডটাকে কি বলা হয়? ওকাজাকি খণ্ড বলা হয়। ঠিক আছে, পারবা তো? ওকাজাকি খণ্ড কাদেরকে বলা হয়? এই যে ল্যাগিং সূত্রের যে খণ্ডগুলো সেগুলোকে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলি। আর এই যে ডিএনএ প্রুফ রিডিং, এইখান থেকে এই জিনিসটা একটু খেয়াল করো। এই যে একটা জিনিস দেখো, ওখানে কিন্তু লেখা আছে ডিএনএ পলিমারেজ 1, 2 এবং হচ্ছে কিছু প্রোটিন নিয়ে গঠিত হয় হচ্ছে কি রিপেয়ার কমপ্লেক্স। রিপেয়ার মানে কি? যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই রিপেয়ার করতে হেল্প করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। আর মানুষের জেরোডার্মা পিগমেন্টোসাম এই মিসম্যাচের কারণে কি কি হইতে পারে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, কোলন ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, তাই না? কোলন ক্যান্সার এবং স্কিন ক্যান্সার। আর একটা চর্মরোগের কথা লেখা আছে জেরোডার্মা পিগমেন্টোসাম। তোমরা জাস্ট আমাকে একটা জিনিস একটু কমেন্ট করবা, সেটা হচ্ছে কোন কোন ক্যান্সার হতে পারে, কোলন এবং স্কিন ক্যান্সার। জাস্ট কোলন আর কমা দিয়ে স্কিন লিখে দাও, যে সেটা হচ্ছে যে মিসম্যাচের কারণে কোন ক্যান্সারটা হতে পারে। মিসম্যাচের কারণে কোন ক্যান্সার হতে পারে? যাদের কমেন্ট করার পরও কমেন্ট যাইতেছে না তারা একটু রিফ্রেশ দিয়ে নিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে? পেজটাকে ধরে একবার রিফ্রেশ দাও বা ফেসবুক থেকে বের হয়ে আবার ফেসবুকে এসে একটু দেখো
যারা কমেন্ট করতে পারতেছো না। ওকে, দেখো এখানে যে ছকটা আছে এই ছক থেকে তোমরা কি পড়বা আমি একবার জাস্ট নামগুলো বলে দিচ্ছি। টপো আইসোমারেজ তো একটু আগেই উপরে বললাম, যেটা পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। প্যাচ খুলে দেয় হেলিকেস, ঠিক আছে, এটা তো পারবা যে প্যাচটা খুলে দিল কে, হেলিকেস খুলে দিল। পলিমারেজ 3 কি করে দেখো, এই যে ডিএনএ প্রুফ রিডিং করে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ডিএনএ প্রুফ রিডিংটা কে করে। তাহলে ডিএনএ প্রুফ রিডিং করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। সবাই একটু কমেন্ট করবা, হ্যাঁ, ডিএনএ পলিমারেজ 3 এটার কাজ কি, প্রুফ রিডিং করে, একটু কমেন্ট করে দিবা। লাইগেস যেটা, সেটা হচ্ছে কি করে, ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে। প্রাইমেজ এবং ডিএনএ পলিমারেজ 1 এটা প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়, এর বেশি কিছু নাই। চলে আসি নিচে। ডিএনএ থেকে প্রোটিন, এখানে ট্রান্সক্রিপশন সম্পর্কে জানো যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকেই ট্রান্সক্রিপশন বলা হয়। এর ভিতরে এছাড়া কিছু আমাদের লাগবে না। আরএনএ পলিমারেজ এনজাইম 3 প্রকারের হতে পারে, এটা কিন্তু আমরা ওই শুরুতে ছকে পড়ছিলাম যে আদি কোষে কয় ধরনের আছে আর প্রকৃত কোষে কয় ধরনের আছে, এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, অতএব এখান থেকে আমরা আর পড়বো না। এইখানে জাস্ট একটা লাইন একটু দেখে রাখবা, যে সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না। তাহলে যদি বলা হয় যে ট্রান্সক্রিপশনের জন্য কি লাগে না, এটা একটু আমাকে কমেন্ট করো যে ট্রান্সক্রিপশনের জন্য আমাদের কোনটি প্রয়োজন হয় না। ট্রান্সক্রিপশনের জন্য কোনটির প্রয়োজন হয় না, ঠিক আছে, একটু কমেন্ট করে আমাকে জানাও ট্রান্সক্রিপশনের জন্য কোনটার প্রয়োজন হয় না। এখানে একটু দেখো, তোমরা দেখবা যে এর পরবর্তীতে লেখা আছে যে যেসব জিনের মধ্যে এক্সন এবং ইন্ট্রন দুটোই থাকে, যাদের মধ্যে এক্সন ইন্ট্রন দুটোই থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে স্প্লিট জিন, ঠিক আছে, এটা একটু জানবা যে সেটা হচ্ছে যে যাদের মধ্যে এক্সন ইন্ট্রন দুটোই থাকে তাদেরকে আমরা স্প্লিট জিন বলি, এক্সন এবং ইন্ট্রন দুটোই থাকে। আর তোমরা জানো যে এইটা হচ্ছে প্রি এমআরএনএ, এই প্রি এমআরএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন কোনটা বাদ যায়, তখন ইন্ট্রনটা বাদ যায়, ঠিক আছে। এখন কিভাবে মনে রাখবা যে ইন্ট্রন বাদ যায়, খেয়াল করো। ইন্ট্রন যদি আমরা লিখি, ইন্ট্রনের ভিতরে ন আছে না, তাহলে ন মানে কি, ন মানে হচ্ছে নো, তার মানে এরা থাকবে না, এটা খালি মনে রাখবা যে কারা ইন্ট্রন, ইন্ট্রনটা হচ্ছে থাকবে না। তাহলে প্রি এমআরএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হবে তখন এক্সন আর ইন্ট্রনের মধ্যে কোনটা বাদ হয়ে যাবে, সেটা হলো ইন্ট্রন, ইন্ট্রনটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইন্ট্রন হচ্ছে নো, নো মানে হলো নাই, তাহলে ইন্ট্রনটা বাদ হয়ে যাবে, এক্সনটা থাকবে। আর যাদের ক্ষেত্রে এক্সন ইন্ট্রন দুটোই থাকে সেই জিনটাকে আমরা বলি কি, স্প্লিট জিন বলি, ঠিক আছে। ওকে, দেখো এখানে দেওয়া আছে প্রকৃত কোষে 60টা পর্যন্ত ইন্ট্রন বহন করতে পারে, এটা একটু রিডিং দিয়ে দাও, বেশি দরকার নাই। ওকে, আর এই যে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়াটা, এটাকে স্প্লাইসিং বলা হয়, আর স্প্লাইসিং করা হয় স্প্লাইসিওসোম দিয়ে, এটা একটু রিডিং দিবা। এখান থেকে ডিটেলস আমাদের লাগবে না, এই ছকটা একবার রিডিং দিবা। রিভার্স ট্রান্সক্রিপশন থেকে কি আসবে, রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা তোমরা জানো যে রিভার্স মানে কি, উল্টাটা, তাই না। তার মানে কি এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশনের সাথে কার সম্পর্ক আছে, এইচআইভির সম্পর্ক আছে, এইটা খালি একটু দেখবা। আর একটা যেটা ছিল করোনা ভাইরাস, তাই না, করোনা যেটা ছিল মনে আছে, আরটিপিসিআর করা হইতো যে, তাহলে করোনা এবং এইচআইভি এই দুইটার নাম অবশ্যই মনে রাখবা যে এদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। তা কাদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন হয় একটু কমেন্ট করে রাখো, যে সেটা হচ্ছে এইচআইভি এবং করোনা এই দুইজনের ক্ষেত্রে কি হয়, রিভার্স ট্রান্সক্রিপশন এইটা হয়, আমরা একটু দেখবা, ঠিক আছে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে, এটা তোমরা জানো। অর্থী কমেন্ট করতেছো, তৌফিক, ঋত্বিকা, জাকিয়া, ওকে, আচ্ছা। ট্রান্সলেশন প্রক্রিয়া ইন ডিটেলস আমাদের দরকার নাই, আমরা জানি সবকিছুই যে এখানে লাস্টে যে আমাদের প্রোটিন তৈরি হবে, কিন্তু যেটা আমাদের একটু পরে আছে একটা জিনিস সেটা আমাদের লাগবে। এই ছকটা একটা রিডিং দিবা যে কোন অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করে, একবার রিডিং দিয়ে রাখা ভালো, হ্যাঁ। ওকে, এইটা একটু বলে দিই, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বোঝায়। কেন্দ্রীয় প্রত্যয় মানে কি, কেন্দ্রীয় প্রত্যয় মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, এই ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ, আর এই এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন, ঠিক আছে। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা, জাস্ট এইটুকুই তোমাদের লাগবে। জিন,
আমাদের লাস্ট টপিকসে আমরা চলে আসছি। জিনের মধ্যে দেখো এই যে জেন বা ফ্যাক্টর, এটা সম্পর্কে তোমরা জানো, কিন্তু কৃত্রিম জিনের সংশ্লেষণ কে করেছিলেন? হরগোবিন্দ খুরানা। এবং এই হরগোবিন্দ খুরানা নোবেল প্রাইজ পেয়েছিলেন 1969 সালে। এটা একটু দেখে রাখবা। সিকেল সেলের হিমোগ্লোবিন দেখো, এই জায়গাটা একটু দেখবা যে সিকেল সেলের হিমোগ্লোবিন 600টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এখানে 600টা অ্যামাইনো অ্যাসিড একটি নির্দিষ্ট সাজ মেনটেন করে। প্রোটিনকে বলা হয় হচ্ছে জীবনের ভাষা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। পানিকে বলা হয়েছিল কি? পানিকে বলা হয়েছিল কিন্তু ফ্লুইড অফ লাইফ। গতদিন আমরা পড়ছিলাম পানিকে বলা হয়েছিল ফ্লুইড অফ লাইফ, আর এই প্রোটিনকে বলা হয়েছে জীবনের ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ঠিক আছে, ওকে, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখো, যে সেটা হচ্ছে যে আধুনিক যেটা আমাদের প্রকৃত কোষ, এই প্রকৃত কোষের ক্ষেত্রে জিনকে প্রকাশ করা হয় 4 ভাবে: রেকন, মিউটন এবং রেপ্লিকন এবং সিস্টন। এরা হচ্ছে একক হিসেবে কাজ করে। রেকন কিসের একক? রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক। মিউটন কিসের একক? মিউটেশনের একক। রেপ্লিকন আর হচ্ছে সিস্টন। এই 4টা নাম একটু পড়বা। সিস্টন প্রত্যেকটা কিন্তু নামের সাথে মিল আছে যে সেটা কিসের একক, কিন্তু সিস্টন কিন্তু মিল নাই। এটা হলো জিন কার্যের একক। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবা, সেটা হচ্ছে যে জিন কার্যের একক কাকে বলা হয়? জিন কার্যের একক কে? জিন কার্যের একক হচ্ছে সিস্টন। একটু কমেন্ট করবা, জিন কার্যের একক হচ্ছে সিস্টন। আর এখানে ইকোলাইয়ের কথা লেখা আছে, সেখানে 1500টা নিউক্লিওটাইড থাকতে পারে। সবাই একটু কমেন্ট করবা, জিন কার্যের একক কে? বিভিন্ন ধরনের জিন, এটা একটু রিডিং দিতে পারো। এখান থেকে এখন পর্যন্ত খুব বেশি কোশ্চেন আসে নাই, ভবিষ্যতে হয়তো আসতে পারে, একটু রিডিং দিয়ে রাখা ভালো। এখানে যেটা বলা হয়েছে 98% জিন নিষ্ক্রিয় থাকে, ওই 98% জিনকে আমরা বলা হয় হচ্ছে জাঙ্ক ডিএনএ। ঠিক আছে, এই যে জাঙ্ক ডিএনএ মানে হচ্ছে 98% জিন, যে 98% জিন আসলে খুব বেশি ফাংশনিং না, তাদেরকে আমরা জাঙ্ক ডিএনএ বলি। আর মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির মিল আছে হচ্ছে 98 ভাগ, আর গরিলার মিল আছে হচ্ছে 97 ভাগ। তোমার কিন্তু এইটুকু মনে রাখা বেশি জরুরি যে বেশি কার সাথে মিল আছে, তাহলে গরিলাটা উল্টা হবে। তাহলে বেশি আছে শিম্পাঞ্জির সাথে, কম আছে একটু কার সাথে? গরিলার সাথে। ঠিক আছে, ওকে, এইটা রিডিং দিবা, এইটা রিডিং দিবা, মুখস্থ রাখতে পারলে ভালো, যে ল্যাকটোজ, অপেরন, সিকল সেল, ড্রসোফিলা এবং অ্যালবিনো, এখানে কোনটাতে কতগুলো জিনের কথা বা অ্যামাইনো অ্যাসিডের কথা লেখা আছে, এটা একটু রিডিং দিবা। কিন্তু ভালো করে পড়তে হবে, যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের বেশি ভালো করে পড়তে হয়, সেটা হচ্ছে এই 4টা। সেটা কি? অপেরন। আদি কোষে জিন প্রকাশের একককে বলা হয় হচ্ছে অপেরন। আদি কোষে জিন প্রকাশের একককে কি বলা হয়? অপেরন বলা হয়। আর এই অপেরনের অংশ হচ্ছে 4টা। অপেরন, অপেরনের অংশ হচ্ছে 4টা। কোনো নেমোনিক্স আছে? হ্যাঁ আছে। কি দিয়ে মনে রাখতে পারি? এস, পি, ও, আর। এস মানে হচ্ছে কি? স্ট্রাকচারাল। পি তে কি? প্রমোটার। ও তে কি? অপারেটর। আর হচ্ছে রেগুলেটর। এখন এদের কাজ কিভাবে মনে রাখবা খেয়াল করো। এই যে আর আছে রেগুলেটর, আর এর কাজ হচ্ছে ও কে কন্ট্রোল করা। আর এর কাজ হচ্ছে ও কে কন্ট্রোল করা। ও এর কাজ হচ্ছে এস কে কন্ট্রোল করা। খেয়াল করছো কিনা? তাহলে আমরা SPOR, S4 দিয়ে এই 4টা নাম মনে রাখলাম: গাঠনিক বা স্ট্রাকচারাল, প্রমোটার বা উদ্দীপক, অপারেটর বা চালক, রেগুলেটর বা নিয়ন্ত্রক। আর কাজ কি বলছি? আর হচ্ছে ও কে নিয়ন্ত্রণ করে, ও হচ্ছে এস কে নিয়ন্ত্রণ করে। শুধু পিটা বাদ গেছে না, এবার খালি পি এর কাজটা পড়ে নিবা। পি এর কাজটা কি? এখানে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়। সবাই একটু কমেন্ট করো যে আরএনএ পলিমারেজ এনজাইমটা কোথায় যুক্ত হয়। খালি এই পি এর কাজটা যেহেতু আলাদা, একটু এক্সেপশনাল টাইপের, সহজে মনে রাখা যায় না, টেকনিক দিয়ে মনে রাখতে পারতেছি না আমরা, অতএব এটা একটু কমেন্ট করো যে আরএনএ পলিমারেজ এনজাইম কোথায় যুক্ত হয়। জেনেটিক কোড, তাই না আমাদের লাস্ট টপিক। তোমরা জানো যে জেনেটিক কোড তৈরি করার জন্য কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে? জেনেটিক কোড তৈরি করার জন্য আমাদের 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড লাগে। এটা একটু মনে রাখবা, যে সেটা হচ্ছে আমাদের 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে তৈরি হয়ে আমাদের এখানে প্রোটিন তৈরি হচ্ছে। আর ইনসুলিন তৈরির জন্য আমাদের হলো 11 নম্বর ক্রোমোজোমে জিন আছে, সেটাও আমরা জানি, ওইটা আমরা ডিটেলস গেলাম না। কিন্তু তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসে তোমরা সহজে ভুল করো, যে আমাদের বলা হয় জেনেটিক কোড কয়টি। তো জেনেটিক কোড কিন্তু দেখো, জেনেটিক কোড কিন্তু ঠিকই তোমার 64টা। ঠিক আছে, জেনেটিক কোড কয়টা? জেনেটিক কোড হচ্ছে আমাদের 64টা। এটা কিন্তু আমাদের পারতে হবে। আর জেনেটিক কোড, এই যে দেখো, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, এই বায়োকেমিক্যাল ভিত্তি, অনেক ভিত্তি আছে। ভিত্তি মানেই যে তার অ্যান্সার শুধু ডিএনএ আর ক্রোমোজোম তা কিন্তু নেই, মাঝখান দিয়ে খালি একটা চলে আসছে, সেটা হলো জেনেটিক কোড, যেটাকে আমরা বলি বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক ভিত্তি। এইটা কিন্তু ডাবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে মনে রাখবা। একটু আমাকে কমেন্ট করে জানাও যে সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ভিত্তি কাকে বলা হয়। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কাকে বলা হয়, একটু কমেন্ট করে জানাও। খেয়াল করো, যে কথাটা বলছিলাম উপরে, কোডন সংখ্যা কয়টা? 64টা। এর মধ্যে 3টা আছে
এই তিনটা কিন্তু সমাপ্তি কোডন হিসেবে কাজ করে, এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে না, ঠিক আছে? ইউএএ, ইউএজি এবং ইউজিএ এরা কোনো অ্যামাইনো অ্যাসিড কোড করে না। তাহলে পরীক্ষার সময় তোমাকে সহজ যদি কোশ্চেন দেয় যে জেনেটিক কোড কয়টি, অ্যান্সার হচ্ছে 64টি। যদি বলে সক্রিয় জেনেটিক কোড কয়টি, তাহলে অ্যান্সার কিন্তু 61টি। তাহলে একটা কোশ্চেন করছিলাম, দেখি কে কে কমেন্ট করছো। ইশরাত, সৌমিক, ঋত্বিকা, শুভ মণ্ডল, তৌফিক, অসীম, সৌমিক, সুরাইয়া। ওকে, তাহলে আমাকে খালি বলো যে সক্রিয় জেনেটিক কোড কয়টি। সক্রিয় জেনেটিক কোড কয়টি? সক্রিয় কিন্তু 61টা। আর তিনটা বেজের গুচ্ছকে একসাথে কি বলা হয়? ট্রিপলেট বলা হয়। তিনটা বেজের গুচ্ছকে একসাথে কি বলা হয়? ট্রিপলেট বলা হয়। সক্রিয় কয়টি দেখি কে কে কমেন্ট করতেছো। আচ্ছা, আর এইখানে আরেকটা সাল লাস্ট দেওয়া আছে যে এই যে জেনেটিক কোড, এই জেনেটিক কোড পাথরধরের জন্য নিরেনবার্গ এবং হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1969 সালে। অর্থাৎ যে 1969 সালে কৃত্রিম জিন সংশ্লেষের জন্য পেয়েছিলেন, ওই একই সালে জেনেটিক কোড পাথরধরের জন্য কিন্তু পাওয়া গেছিল। আর এখান থেকে আরেকটা জিনিস একটু দেখবা, সেটা হলো এই যে এইউজি, যেহেতু এটা হলো আমাদের স্টার্ট কোডন, এইউজি কাকে কোড করে? মেথিওনিনকে কোড করে। এইউজি কাকে কোড করে? মেথিওনিনকে কোড করে। আর ভ্যালিনের কোডের জন্য কয়জন আছে? 4 জন আছে, ঠিক আছে? ভ্যালিনের কোডের জন্য 4 জন আছে। লিউসিনের জন্য কয়জন আছে? 4 জন আছে, ঠিক আছে? শেরিনের জন্য কয়জন আছে? দেখো 2 জন আছে। আবার এইদিকে গ্লাইসিনের জন্য আছে হচ্ছে 4 জন, আর আর্জিনিনের জন্য কিন্তু 4 জন আছে। এই জিনিসগুলো একটু রিডিং দিতে পারো যে কার জন্য কয়টা কোড আছে বা নাই। আচ্ছা, নিচের দিকে এখানে ওই সেই একই কথা লেখা আছে, 64টা হচ্ছে যে ট্রিপলেট নিয়ে গঠিত। এখানে ডিটেলস কিছু নাই। আর এইখানে এই কথাটা আমরা উপরেও পড়ে আসছি যে এইউজি দিয়ে হচ্ছে এটা শুরু হয়, ঠিক আছে? আর এইখানে একটা কথা যেটা লেখা আছে যে তোমার ডিএনএর ভূমিকা, আর এরপরে তো সারসংক্ষেপ শুরু হয়ে গেছে আমাদের। মোটামুটি যারা লাস্ট পর্যন্ত ছিল তাদের সবাই কমেন্ট করছো। লাস্টে কিছু নাম আসতেছে, রিঙ্কি, ঠিক আছে, শ্রমিক, সাদিয়া আঞ্জুম, নীলকমল, যারা কমেন্ট করছো শেষ পর্যন্ত ছিল, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। এর মাধ্যমে কোষের গঠন পুরো ক্লাসটাই তোমাদের সামনে শেষ করা হলো। হোপফুলি তোমরা ভালো বুঝতে পারছো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। তোমাদের ধৈর্যের জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এই পুরো 2টা ক্লাস যদি তোমরা কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ কোষের গঠনে কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে হয়তো কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।